মানে এগুলোর যে অবস্থা এগুলো। বৌদি শুভ সন্ধ্যা। হ্যাঁ শুভ সন্ধ্যা। বলো। আজকে আমরা এসেছি আমাদের প্রথম যে পুজো দুর্গাপুজো বা দুর্গা পুজো তার কাহিনী শুনতে। প্রথম দুর্গা ঠাকুর বানিয়েছিলেন শ্রী তপন বাসু। আজকে দেবী বাসু মহাশয়ের সাথে আমরা তার বিষয়ে সেই প্রথম দুর্গা ঠাকুর বানানোর গল্পটা শুনব। ভীষণ মজার গল্প, শুনতে হবে। কিন্তু তার আগে এটা রাখছি এখানে, মানে 75-এ প্রথম দুর্গা পুজো হবে। সবাই ভাবলো যে পুজো হবে, কিন্তু তখন দুর্গা ঠাকুর, মাটির দুর্গা ঠাকুর তৈরি করতে যা পয়সা লাগবে সে পয়সাও নেই আমাদের। তখন দেখে জিজ্ঞেস করা হলো যে ও করবে কিনা। ও অনেক ভাবলো না, মাটির আমি বানাবো না, তাহলে কোনো মজা নেই, কোনো চ্যালেঞ্জ নেই। তার ঠিক কিছুদিন আগে আমরা হায়দ্রাবাদে গেছিলাম। সেখানে হায়দ্রাবাদে একটা এখন আছে বোধহয়, সে একটা ফ্লাওয়ার ভাস কিনেছিলাম। সেটা ওই ল্যাকের ওপরে নানা রকমের সেমি প্রেশাস স্টোন দিয়ে তৈরি। তো সেটার দিকে তাকে বুঝতে হলো এইরকম একটা কিছু যদি বানাতে পারি তাহলে বানাবো। তো ওদের প্রপোজ করা হলো, মানে অরিজিনাল স্ট্রাকচারটা স্টিলের, মানে স্টেনলেস অ্যালুমিনিয়ামের, তার উপরে পুরো কভার করে, কাপড় দিয়ে কভার করে, তাতে ল্যাক লাগিয়ে, আবার ল্যাকটা গরম করে তার গায়ে পাথর সেট করে, সেটা অসাধারণ একটা ঠাকুর হয়েছিল। যাই হোক, সেইটা যখন মানে কথা দেওয়া হয়ে গেল যে করা হবে, তখন দেখা গেল যে আমাদের থাকার জায়গা নেই। তো আমাদের তখনও কোয়ার্টার পাইনি, তাই জন্য শকুন্তলা ভট্টাচার্য, তপন ভট্টাচার্য ওরা ছিল। শকুন্তলা দি ছিল বোটানিস্ট, আর তপনদা ছিল বোধহয় ফিজিসিস্ট MBRC। ওরা বললো ওদের বাড়িতে করা হবে। তখন তো মাত্র 300 ফ্যামিলি ইন শক্তিনগরে। তো তারা সব রাজি হলো, ঠিক আছে ওখানে করা হবে। তারপরে 2 মাস দিন রাত অক্লান্ত পরিশ্রম করে, মানে সেই পরিশ্রম তো ভাবা যায় না। তোমরা যদি দেখতে পেতে তাহলে বুঝতে পারবে, মানে পুরো মুখটাতে আর কি এইটুকুটুকু বিড, সবটা বিড দিয়ে তৈরি মুখটা। আর এইটা মাদার পাশ দিয়ে চোখের ভেতরটা অসাধারণ, চোখের কালোগুলো সব কালো বিষ দিয়ে, ভীষণ সুন্দর দেখতে হলো। যাই হোক, কিন্তু রাত্রিবেলা তখন আমাদের এখানে জনতা কলোনি ছিল। ছবিগুলো পরে আমি দেখবো কোথাও পাই কিনা, কিন্তু এখানে এটা ইনিশিয়াল যারা দেখেছে দিদি ভট্টাচার্য বা ওরা বুঝতে পারবে যে এক্স্যাক্টলি এরকম দেখতে হয়েছিল দুর্গা। এরকম অসুর শুয়ে আছে, আর তার ওপরে সিংহ, আর এর নিচেতে এই প্যানেলেতে অসুরের মাথাটা। তো আর খুব বড়সড় হলো। তো সারা মানে যেদিন এটা ইনগরেশন হলো ষষ্ঠী দিনে, সেটা একটা মজার কথা। ষষ্ঠীর দিনে ওরা সব ঠাকুর নিয়ে, ওরা তো স্ট্রাকচারটা যখন তৈরি করেছে লিফটে করে নিয়ে এসছে লিফটে করে ওপরে। কিন্তু যখন যাবে, unusual statue of Durga made by BRC man. এটা আমাদের একটা গর্বের বিষয়, ইউনিক দুর্গা আইডল। ওগুলো কদিন আগে আমি রোববার দিন গেলে পাওয়া যায়, কিন্তু সবই শিফট করেছেন রোববার দিন সকালবেলা যাবে। তো এরপরে নেক্সট যে রোববার হলো, রোববারে গেলাম উনির বাড়িতে, আর সঙ্গে এই 5-7 জন ছিল আর কি, মিত্র বাচ্চি আমার যে দেবী মিহিতে বলতো, আর আরও এরকম 6-7 জন ছিল। ওখানে গেছি তো সবাই বাইরে বাড়ি আছে। উনি ছিলেন তখন ওই হেলথ ফিজিক্স ডিভিশনের, হ্যাঁ, বিশাল ব্যাপার। তো ওরা তো তুমি বললো যান আপনি, তাহলে ওরা সবাই বাইরে দাঁড়িয়ে দিই। আমি একা গেলাম, বাড়ির ভিতরে নক করলাম, দরজা খুললেন। সবাই বললো তারা কথা বলছে, আসলে উনি দেখেছেন আমার সঙ্গে আমার বলেন। তারপরে আমি ভিতরে গেলাম, আমি বললাম যে আমরা এখানে একটা দুর্গা পূজা, আমাদের এখানে অনেক বাচ্চা আছে, দুর্গা পুজোর পূজা হয় না এখানে, আমরা ভাবছি এখানে একটা দুর্গা পূজা করব। তো আপনি তো আগে এরকম প্রেসিডেন্ট ছিলেন, তো আপনাকে আমরা প্রেসিডেন্ট বানাবো, তো আপনি তো রাজি আছেন তো প্রেসিডেন্ট হতে?
বললাম হ্যাঁ রাজি আছি, তোমরা কতজন বাঙালি আছে? হবে 50-60 করে হবে বোধ হয়। না তোমাকে ওগুলি পুরো হিসাব করতে হবে, বাড়ি বাড়ি গিয়ে সবাই ইয়ে করতে হবে, আর আমি রাজি আছি, প্রেসিডেন্ট হয়ে যাবো, তোমরা কাজ শুরু করো। আর বাইরের এরকম তখনকার দিনে টেলিকম ফ্যাক্টরিতে 2-4 জন বাঙালি ছিল, কিন্তু ওদেরও আমি ভেবেছি যে ওদেরও ইয়ে করবো, কারণ আমাদের এখান থেকে নট এনাফ ইয়ে। বললেন ঠিক আছে, তুমি প্রত্যেককে তুমি বাড়ি বাড়ি গিয়ে ইয়ে করবে করে একটা মিটিং ডাকো, তারপরে আমরা ওখানে কমিটি বানাবো, কারণ পুজো তো আর 1 না 2 জন হয় না, পুরো কমিটি লাগবে, এরকম করবে। এইসব উনি আশ্বাস দিলেন এইরকম। তারপরে ঠিক আছে আজকে আসি, আমি আপনাকে সঙ্গে মানে জানাবো আর কি এখানে টোটাল কত ফ্যামিলি আছে, কত টাকা, কারণ দুর্গাপূজা করতে তো অনেক টাকা পয়সা লাগে। তারপরে আমি বেরিয়ে এলাম যখন, মানে প্রায় 15-20 মিনিট তো অ্যাটলিস্ট ওদের সঙ্গে গল্প করেছি, আর ওরা সব বাইরে ইয়ে করছে, ওরা ভাবছে কী হলো দিলীপবাবু আসছেন না। তারপরে আমি যখন বেরিয়ে এলাম তখন বললো কী হয়েছে, আরে উনি রাজি হয়েছেন? রাজি হয়েছেন? তারপরে কথাটা বলাটা উচিত নয়, ওরা সবাই আমাকে ধরে কাঁধে তুলে দিল, বাড়ি বাড়ি ঘুরে সবাইকে জিজ্ঞেস করা, সবাই খুব খুশি। তারপরে মিটিং ডাকা হলো, সবাই রাজি হলো, মিটিং ডাকা হলো। তো মিটিং যখন ডাকা হলো 1 নম্বর স্কুলে, তারপরে ওই ইয়ে করলাম, আমি প্রথম বললাম যে আমরা এরকম পুজো শুরু করবো, তো দুর্গাপুজো শুরু করবো এখানে এইবারে এরকম। তো আমি ইয়ে করছি, প্রবোধ করছি ডক্টর একে গাঙ্গুলি আমাদের প্রেসিডেন্ট হবেন, সবাই হাত তালিটা দিল ইলেকশন। তারপরে কে আমার নাম বললো যে আমাকে সেক্রেটারি করতে হবে। তারপরে এইসব কমিটি আর কি, আমার সামনে যারা থাকতো সবাইকে এক একটা, যেমন ইউএন মিত্রকে কালচারাল অ্যাক্টিভিটি, তারপরে আরও থাকে আরও কি, এইসব এক একজনকে এক একটা দেওয়া হয়েছিল আর কি সিলেক্টেড। তারপরেই আমরা কাজ শুরু করি। আর কি তখন ইয়ে হলো যে পুজোটার নাম হবে কী হবে আর কি, অন্নশক্তিনগর পূজা হবে এরকম কিছু। তো আমি বললাম যে না, এটা তো ওই গাঙ্গুলিও বলেছিলেন যে না, পুরো দেওনারটাকে কভার করে করা উচিত, তাহলে খালি অন্নশক্তিনগর হলে পরে অন্যরা তো আসে না, বলবে এখানে অন্য অন্নশক্তিনগর কিন্তু আমরা এখানে কেন যাবো বা ইয়ে। তো এর জন্য আমি দিয়েছিলাম দেওনার দুর্গাপূজা এরকম করে নাম দিয়েছিল প্রথম কমিটি, কারণ তখন বঙ্গ পরিষদ বিষয় কিছুই ছিল না। তো এই দেওনার দুর্গাপূজা, সার্বজনীন দুর্গাপূজা কমিটির সেটা নাম দিয়ে তারপরে ওই টোমা ঠিক করে তারপরে তো শুরু হলো আর কি কাজ টাজ করে। আপনি তো জানেন আমরা এবারে সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করতে যাচ্ছি দুর্গাপুজোর, আর যেটা শুরু করেছিলেন আপনারাই। তা সেই 1974 থেকে শুরু হয়েছে, সেটা এত বছর চলে এসছে। তা আমরা এসেছি আপনার কাছে জানার জন্য যে কীভাবে আপনি পুজোগুলো শুরু হয়েছিল। দুর্গাপুজো আপনারা শুরু করেছিলেন, তা কীভাবে হঠাৎ করে আপনাদের কী করে আইডিয়া এলো এবং কীভাবে পুজোটা হলো, এই নিয়ে যদি আপনি কিছু বলেন তো আমরা সেটা জানতে চাইছি। শুনো তার যে কথা, আমাদের 1968-এ অণুশক্তিনগরে প্রথম অ্যালটমেন্ট হয় অণুশক্তিনগর। 1967 অ্যালটমেন্ট হয় ওল্ড মান্ডালা, 1968 অণুশক্তিনগরে হয়, এবং 1969-এ আমাদের প্রথম সরস্বতী পুজো হয় আমরা বাঙালিরা, সেটা হচ্ছে প্রজেক্ট স্কোয়ারের মাটিতে হয়েছিল। তারপরে সরস্বতী পুজোটা আস্তে আস্তে ওখান থেকে আমরা নিয়ে যাই হস্তিনাপুরের মাটির মাঝখানে। এইভাবে কিছুদিন চলার পর আমরা দুর্গাপুজোর জন্যে আমাদেরকে চেম্বুর যেতে হতো। চেম্বুরে দুর্গাপুজো 1 বছর হতো তোমার গান্ধী ময়দানে, আর 1 বছর হতো তোমার সিন্ধি সোসাইটি। তাই আমাদের খুব কষ্ট হতো রাত্রি, তখন তো রাত্রি 2-3 অবধি প্রোগ্রাম চলতো। তো আমাদের বাচ্চাদের নিয়ে আমাদের কষ্ট হতো, আমরা সেভাবে করতাম, আমরা প্রোগ্রাম না দেখে আমাদের বাড়ি আসতে হতো। তো 1960
74-এ 1974 আর 73-তে লাস্ট পুজো হয়েছে, আমরা দেখতে গেছিলাম গান্ধী ময়দানে, চেম্বুরে গান্ধী ময়দান। রাত্রি 2টোর পর আমরা 5-6টা ফ্যামিলি আমরা হেঁটে হেঁটে আসতাম। তখন না ছিল বা এরকম ট্যাক্সি ফেসিলিটি, না ছিল তোমার অটো, এমনকি হাঁটা ছাড়া কোনো উপায় ছিল না। তো আমরা সব হেঁটে হেঁটে আসছি। আমি, দিলীপ ভট্টাচার্য, জোয়ারদার, তারপরে তোমার সুবল দত্ত, শেয়ার বিশ্বাস ইত্যাদি ইত্যাদি 8-10টা ফ্যামিলি একসঙ্গে আমরা গল্প করতে করতে আসছি। তখন দিলীপদা বললো, চক্রবর্তী, দিলীপদা এইভাবে কতদিন চলবে? বলে দিলীপদা বললো, দেখো চক্রবর্তী, আমরা আগামী বছর দুর্গা পুজো করবো। আমার ঠিক আছে, খুব ভালো, তারপর দুর্গা পুজো করতে হলে আমাদের খুব সুবিধা হয়ে যাবে। তো সরস্বতী পুজোর পর মিটিং হচ্ছে, তখন আমাদের ডক্টর গাঙ্গুলি ছিলেন আমাদের প্রেসিডেন্ট। তখন মূর্তি তৈরি করেছিল আমাদের তপন বাসু মূর্তি তৈরি করেছিল। ঠাকুরের মূর্তিটা পুরো গালার তৈরি, তার উপরে এই পুঁতি বসানো, এটা দেখবার মতো। মানে আমাদের পয়সা ছিল না, আর পয়সা কোথায় দিয়ে দেবো? তো আমাদের থেকে আমাদের 10,000 টাকা দিয়েছিল আমাদের পুজো কোম্পানি থেকে। তারপর বাকি পয়সা সময়া থেকে দিয়েছিল। সময়ার কন্ডিশন ছিল যে আফটার পুজো, মানে পুজোর পর, বিসর্জনের পর যেন মূর্তিটা সময়ার এই এক্সিবিশন সেন্টারে যেন দিয়ে দেওয়া। তারপরে কী হলো, সিকে গুপ্তাকে করা হলো। গুপ্তদা 2 বছর থেকে কিছু করলো না। গুপ্তদাকে সব কিছু লোক পেছনে কাটতে লাগলো যে পয়সা নেই, কী করবেন আপনি হিসাবে। তারপরে মানবেন্দ্রনাথ দাস ওকে করা হলো। তো মানবেন্দ্র দাসের চেষ্টা এবং অক্লান্ত পরিশ্রমে এই মন্দির আমাদের তৈরি হলো। 2 বছর সময় লেগেছিল এবং আবার 22.5 লাখ ওই সময় খরচা হয়েছে। কি আপনার সাজেশনস কিংবা উপদেশ? হ্যাঁ, তাদের উপদেশ এইটাই দিচ্ছি, কিংবা একটা শুভেচ্ছা বার্তা আমার সবসময় আছে। তাদেরকে এই বলতে চাই যে ট্রেডিশন আমরা চালিয়ে এসেছি, তারা সেই ট্রেডিশনটা মেনটেন করুন। হ্যাঁ, আর এর মধ্যে কোনো মানে দূষিত হওয়ার কোনো ব্যবস্থা না করুন। হ্যাঁ, এবং তারা সৎভাবে এবং সকলের সাহায্য নিয়ে, হ্যাঁ, ভক্তিভাবে, হ্যাঁ, মায়ের পুজো করুন। আর এইভাবে চলতে থাকুন। 50 বছর হয়ে গেল, মানে চিন্তা করা যায় না। সেদিনই পুজো আরম্ভ হয়েছে মনে হচ্ছে, কিন্তু আর 50 বছর দেখতে দেখতে হয়ে গেল। ভালোভাবে হয়ে যাক 50 বছর। সেটাই আমি শুধু বলেছি ঠাকুরকে প্রণাম করে, ঠাকুর আমার মন্দিরটা সুন্দর করে দাও, আমার মন্দিরটা ভালো করে দাও, যারা পুজো করছে ওদের মনে শান্তি দাও। আর আমি কিছু চাই না। আমি তো একজন নাস্তিক, তুমি জানো। আমি তোমার পুজো করি না, তোমার মাথায় জল ঢালি না, পুজোর সময় দোকানে এখানে বসি না। কিন্তু আমি অনেক ব্যাপারে প্রমাণ পেয়েছি যে তুমি আছো, তুমি একটা জীবন্ত প্রতিভা। অনেক সময় আমি বিপদে পড়েছি, কিন্তু দেখেছি সেটা ব্যবস্থা হয়ে গেছে। ভোগের প্রসাদ বানানো থেকে আরম্ভ করে তোমার মার গলায় একবার যখন আমরা এর থেকে মূর্তি আনা হয় উড়িষ্যা থেকে, মূর্তির মাথায় মুকুট ছিল না। আমাকে বলা হয়েছিল যে দাদরে ফুলের বাগান থেকে ফুলের মুকুট নিয়ে আসার জন্য। আমি সেই ফুলের মুকুট আনতে গিয়ে আর একটা ছবি নিয়ে আসার জন্য, ফুলের মুকুট নিয়ে আসার জন্য আমি দেখছি সেই ফুলের মুকুটটা বারবার পড়ছে, নিচে পড়ে যাচ্ছে। আমি ভাবলাম যে এই ফুলের মুকুটটা বারবার নিচে পড়ে যাচ্ছে, কিন্তু আমি কী করে এটা ঠাকুরের মাথায় দেবো? আমি ব্যবহার করছি, বারবার পায়ে পড়ছে। এবার এটাকে নিয়ে কী করে আমার মনটা খারাপ হয়ে গেল ফুলের মুকুটে। আরে ওখানে এসে দেখছি মন্দিরে কী সুন্দর একটা মুকুট ওখানে পরানো হয়েছে। আমি জিজ্ঞেস করলাম এই মুকুটটা করতে গেল, বলে ওখানকার যারা আছে মন্দিরে গেছিলো, ওরা বলে আপনাদের কাছে কোনো পুরনো আছে? ওরাও পুরনো যে পুঁতি টুতি আছে, ওরা সেখান থেকেও একটা সুন্দর মূর্তি বানিয়ে দিয়েছে। এত সুন্দর মুকুট বানিয়ে দিয়েছে না, আমাকে এমনকি প্রবাসী বলেছিলেন যে ছাতার মতো একটা মন্দিরেরই। আমি চেয়েছিলাম বাংলাদেশের একটা আর্ট সেলার মতো করার জন্য বাংলাদেশের মূর্তি। তো তোমার সে দেখিয়েছি ওনার স্টুডিওতে কাঠামো বানিয়ে উনি সেটা গড়ে চড়িয়েছে। আজকে না হলে আপনি একটা ছাতার মতো দেখতেন, বুঝলেন না? মন্দিরে যা দেখছেন ফিনিশিং টাচ আপনার তপন বসু করেছে। হি ইজ রিয়েল গুড আর্টিস্ট।
এখানে যখন গালার উপর উনি মূর্তি বানিয়েছিলেন পুঁথি গেটে, সারা ইন্ডিয়ার থেকে লোক এসেছিলো, পেপারের লোক এসেছিলো, টাইমস অফ ইন্ডিয়ার এইটার এসেছিলো, সব জায়গায় নাম এসেছিল। ও যখন 1975 বোম্বেতে এসেছি সেই বছরই ফার্স্ট দুর্গাপুজো হয়েছিল এখানে। আর তখন কালীবাড়ি যখন হলো তখন খুব খেটেছিল। অ্যান্ড অ্যাকচুয়ালি এর কন্ট্রিবিউশন কারণ হলে তো হয় না, এত বড় কালীবাড়ি তো আমরা অনেক খাটাখাটি করে কিছু দুঃখ আমার হাতে পাওয়ার ছিল, উঠেই গিয়েছিলাম। যাই হোক, মন্দির ভালোই চলছে। তারপরে তোমরা ইয়াঙ্গার জেনারেশনরা এসে গেলে ওটাকে একটু অর্গানাইজ করলে, তা না হলে পুরোনো ঢাঁচাই চলছিল। আর তবে ওই মিস্টার চক্রবর্তী উনি মানে ওই মন্দির ছিল সেই জঙ্গলের মধ্যে, ওইখানে উনি সকাল বিকেল দুবেলা গিয়ে পুজো করতেন। কেউ ওনার অ্যাসিস্ট্যান্ট ছিল না, কিচ্ছু ছিল না, উইদাউট ফেলিওর। কখনো কখনো একটা কুয়ো ছিল, কুয়ো থেকে জল তুলতে গিয়ে ওখান থেকে সাপ বেরোতো, ঠাকুরের বাসন নিজেই মাজতেন, সব কিছু নিজে। মানে উনি না থাকলে এই মন্দির এতদিন টিকতই না। আর এমনিতে তারপরে তোমরা সব এখন দেখছো আরো একটুখানি এটাকে অনেক আলাদাভাবে করা হয়েছে। নমস্কার, আমি আশিস রায়, আমার সাথে আমার স্ত্রী মালবিকা রায়। এখন আমরা খারগারে থাকি। আমি বহুদিন আগে 1967-এ BRC ট্রেনিং স্কুল জয়েন করি, সেটা ছিল 11th ব্যাচ অফ ট্রেনিং স্কুল। তো তারপরে এইখানে আমরা 2006 সালে রিটায়ারমেন্টের পরে শিফট করে গেছি। তো দুর্গাপূজার মানিক এলো আমাদের কাছে কিছু দুর্গাপূজার পুরনো স্মৃতি রোমন্থনের জন্য। আর সবচেয়ে বড় সঙ্গে সঙ্গে যখনই আমরা রোমন্থনের কথা বলি, আমি ফিরে যাই সে প্রথম দুর্গাপূজা যখন আমাদের দিলীপ দা 1975 সালে, তাই না, 1975 সালে প্রথম দুর্গাপূজা হয় আমাদের পুরনো কমিউনিটি সেন্টারে। তখন বাজেট ছিল 10,000 টাকা। আর মানিক আমাকে বললে যে এখন বাজেট হয়ে দাঁড়িয়েছে কত, 10 লাখ, 1 কোটি এবারের বাজেট একের উপর 1 কোটির উপর, নইলে ওরকম ওই 50-55। তো এই হয়ে যে পরিবর্তন। সুতরাং আমরা যা কথা বলবো সব মান্ধাতা আমলের কথা হবে। তো 1975-76 তো দিলীপ দ্বারা চালিয়েছে। 77-এ আমরা যেই 76-এ অনুশক্তি করে এলাম, আর 77-ই আমাদের ব্যাচমেট সুকুমার মজুমদারকে ধরে বেঁধে সেক্রেটারি করে দেওয়া হলো। তো সেই থেকে পুজোর সাথে আমাদের ইনভলভমেন্ট শুরু। তো আমাদের ইনভলভমেন্টের মধ্যে অনেক মজার ঘটনা ঘটেছে, অনেক কালচারাল প্রোগ্রাম হয়েছে। আমাদের ছিলেন পুরোনো দিনের লোক উপেন মিত্তির, উনি নাটক করতেন, সিকিউরিটির লোক, এবং উনি ছিলেন আর্মি ব্যাকগ্রাউন্ডে। তা আমার মনে আছে একবার উলগা নাটক করেন, তারপরে আমরা নাটক করাই। আমার মনে হয় আমার গিন্নি অনেক ভালো বুঝতে পারবে আমাদের সম্বন্ধে। না, আমি অনুশক্তি নগরটের স্মৃতিটাই একটা অদ্ভুত সুন্দর স্মৃতি আমাদের কাছে। প্রায় 30 বছর আমরা ওখানে ছিলাম। আর আমাদের 11 ব্যাচ 12 ব্যাচ সব মিলিয়ে বা 10 ব্যাচ মিলিয়ে আমাদের একটা গ্রুপ আছে, যেটা এখনো আমরা খুব ক্লোজ, খুব আমাদের বন্ধুত্ব, মানে ওরাই আমাদের আত্মীয় বলা যেতে পারে। কাজে অনুশক্তি নগরের স্মৃতিটাই একটা অপূর্ব স্মৃতি। দুর্গাপুজো এক্ষুনি আমি একটু বলছিলাম যে আমাদের তখন অটো ছিল না, 2 হুইলারও ছিল না, 4 হুইলার তা প্রশ্নই উঠতো না। সেই আমরা থাকতাম ইলোরায়, সুকুদারা থাকতো এভারেস্টে, ওই দূর থেকে হেঁটে হেঁটে কমিউনিটি সেন্টারে বাচ্চাদের কোলে নিয়ে সব পুজো দেখতে যাওয়া, সকালে যাওয়া, বিকেলে যাওয়া, রাত্রিরে প্রোগ্রাম দেখা। প্রোগ্রাম কি দেখতাম জানি না, আড্ডাটাই আসল হতো। আর তারপরে সে যখন ফিরতাম তখন মনে হচ্ছে সিনেমা দেখা, আর তারপর ফিরতাম যখন তখন দুধারে দুধ দিচ্ছে। মানে এই স্মৃতিগুলো এত অপূর্ব, এত সুন্দর যে বোধহয় আমরা আরো ক্লোজ হয়ে গেছি ওই দিনগুলোর জন্য। আর এখনো যাই, আমরা চেষ্টা করি অন্তত একদিন, ডেফিনেটলি একদিন যাই, একদিন গিয়ে ভোগ খাওয়ার চেষ্টা করি। আর ওখানে গিয়ে যে আন্তরিকতাটা এখনো পাই, সেটা আর কেউ কোথাও পাবে বলে আমার মনে হয়। এটা আমাদের নিজের বাড়ি মনে হয়। লোকে বলে গাঁও যাতা হয়, আমাদের বাচ্চা বলে গাঁও যাতা হয়, মানে অনুশক্তি নগর যাতা। অ্যাকচুয়ালি বলছি, সুকুদার মেয়ে বিদেশে থাকে এখন, ওরা যে বছরই আসে, ওর হাজব্যান্ড অনুশক্তিনগরের, ওরা একদিন ডেফিনেটলি অনুশক্তিনগর ট্যুরে যায়। আমাদের এতটাই অনুশক্তিনগর আর অনুশক্তিনগরের পুজো
আর একটা কথা বলি, তখন পুজোর মিটিং হতো সব বাড়িতে বাড়িতে, এখন জানি না কি সিস্টেম। মিটিং যত না হতো তার চেয়ে বেশি ইটিং হতো, আর সেই ইটিংয়ের দায়িত্ব তো বাড়ির বউদের। ওরে বাবারে সে যে কি সাংঘাতিক অনেক অনেক আইটেমস হতো, পাত পেরে বসে খাওয়া হতো। হঠাৎ মনে পড়ে গেল সেই কথাটা, কিন্তু সবগুলোর মধ্যে একটা অদ্ভুত আনন্দ ছিল, অদ্ভুত আনন্দ ছিল। আমার হচ্ছে গৌরী আমাদের বাড়ি চলে আসতো, আমরা একসঙ্গে করতাম সব কিছু, খুব আনন্দ। আমার মনে হয় এখানে নিশ্চয়ই আরেকটা জিনিস কালীবাড়ির ব্যাপারে একটু বলা দরকার, কারণ আমরা কালীবাড়ির পত্তন থেকে দেখেছি। কালীবাড়ির পত্তন হয় একমাত্র আমাদের বন্ধু, আমাদের সিনিয়র মানব দাস, উনি আজ নেই আমাদের মাঝখানে, ওনার ইনিশিয়েটিভে। মানে উনি একা এইরকম যা ইনিশিয়েটিভ নিয়েছিলেন তা না হলে মানবদা আর টিকে চৌধুরী আমাদের আর্কিটেক্ট ছিলেন, এই দুজনের ইনিশিয়েটিভ না থাকলে কালীবাড়ি কিন্তু দাঁড়াতো না। আমার মনে হয় এই জন্য স্পেশাল মেনশন করা উচিত যে কালীবাড়ি আর দাঁড়িয়েছে শুধু মানবদা টিকে চৌধুরী ইনিশিয়েটিভে, আর নিশ্চয়ই তপন বোসের বিরাট বড় কন্ট্রিবিউশন ছিল তার মন্দিরের ব্যাপারে। এরা ছিলেন প্রধান হোতা, আমরা ছিলাম কর্মচারী। হ্যাঁ, আর কালচারাল অ্যাক্টিভিটিতে নিয়তিদি, মঞ্জুরিকা, সুকুদা, তখন ছিল চৈতন্য, এরা আর সীতা, এরা ছিল আসল বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম করা। অনেক কিছু, অনেক অনেক বলতে গেলে বই লেখা হয়ে যাবে। সেই আমাদের হজবরল সম্বন্ধে বলো, তোমরা যে কাপড় শিখা সেলাই করছি বাচ্চাদের নিয়ে এসে ওরা হজবরল করালো, সেই কাপড় কিনে এনে, সস্তা কাপড় কিনে এনে তাদের ইউনিফর্ম করা, অনুপদা সব মুখোশ বানিয়ে দিয়েছিলেন। ও বাবা, সে তখন একটা কিন্তু অন্যরকম হতো সব কিছু। তার মানে তখন ওই কি বলে ডেকোরেটার্সের হাউস থেকে কাপড় ভাড়া আনা হতো না? একদম না, একদম না। অনুপদা নিজে হাতে মুখোশ বানিয়েছিলেন হজবরল। ভাবো তুমি কত রকম মুখোশ অনুপদা একা বানিয়েছিলেন বসে। পয়সা খরচ করতে, পয়সা তো নেই, 10,000 টাকা, 15-20,000 টাকা বাজে ভিক্ষে করে বেড়াতাম। আমাদের সত্যি খুব সুন্দর স্মৃতি। মহতা বিল্ডিং এ পার্চেজে গিয়ে পার্চেজ অফিসের সামনে বসে থাকতাম, দিন না কিছু পয়সা, দিন না এইভাবে পয়সা করতাম। যাই হোক, তারপরে আমরা এই পুজোটা কমিউনিটি সেন্টার থেকে শিফট করে নতুন মাঠে 2015-তে নিয়ে এলাম। এখন কেমন লাগে? আরে বাবা, মানে আমরা ছিলাম সব ভিনটেজ ফিয়াট গাড়ির যুগের, এখন সব এসে গেছে নতুন নতুন সব টাটার সেডানে চলে এসেছি। এই তো না, ভেন্যু চেঞ্জ হতে পারে কিন্তু অ্যাটিটিউড চেঞ্জ হয়নি। বললাম যে এখনো গেলে এত আন্তরিকতা পাই, এত লোকে এগিয়ে এসে আমাদের নিয়ে যায়, ভোগ খাওয়ায়, মানে সত্যি এটা বোধহয় আর কেউ কোথাও পাবে না, এটা খুব সত্যি। আমার মনে হয় সেটাই আমাদের একমাত্র স্ট্রেংথ, আমাদের ইউএসপি। আমাদের মেইন ইউএসপি হচ্ছে এইটা, আমাদের সেই সম্বন্ধটা। 69 এতদিন থাকতে থাকতে বিভেদ ভুলে সবাই ভাই ভাই যদি সম্পর্ক হয়ে যায়, দাদা ভাই যদি সম্পর্কটা হয়, সেটা শেষ পর্যন্ত থাকে, সেটাই বড় ব্যাপার। না, আমারও সেটা মনে হয়েছে। আমি তো অনেক পরে এসেছি, 2001-এ। তোমরা বলতে পারবে। হ্যাঁ, তারপরে এসে যেটা দেখেছি আর কি, সেই টানে হয়তো আজকে আমি আপনাদের বাড়িতে এসেছি। নিশ্চয়ই তুমি আসলে ভীষণ ভালো লাগলো। তুমি কিন্তু তোমার ছেলে নিককে নিয়ে আসবে, এই কথাটা কিন্তু তুমি আসবে, নোট করা রইল। তো সবাইকে বউকেও নিয়ে এসো, তোমরা 3 জনে মিলে এসো। সবাইকে পুজোর অগ্রিম শুভেচ্ছা। 50 বছর পুরো হচ্ছে, তার জন্য উদ্যোক্তাদের প্রচন্ড শুভেচ্ছা, এবং সিনসিয়ারলি আশা করি যে এটা এগিয়ে যাবে, আরো বড় হবে, আরো উপরে উঠবে, আরো 50 থেকে 100 হবে। আমরা থাকবো না, কিন্তু আমরা উপর থেকে দেখবো যে তোমরা এগিয়ে নিয়ে যাচ্ছে। আর আজকে যে তুমি এসেছো, এটা বোধহয় আর একটা প্রমাণ যে সম্পর্কটা কতটাই গভীর থাকে। তার জন্য মানিককে স্পেশাল ধন্যবাদ। খুব ভালো লাগলো, খুব ভালো, খুব ভালো। ঠিক আছে আশিসদা, নমস্কার। আশিসদা, বৌদি, ধন্যবাদ। আপনাদের কাছে আসতে পেরে আমারও খুব ভালো লাগছে ব্যক্তিগতভাবে। পুজোতে আসুন। নিশ্চয়ই। ঠিক আছে, আজকে থামছি। সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো, আনন্দে থেকো। নমস্কার, দুর্গাপূজাতে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার বিয়ে হয়েছিল 1977-এ। সেই থেকে 2005 পর্যন্ত আমরা অনুশক্তিনগরে ছিলাম, এবং এই দুর্গাপূজাটা একটা আমাদের নিজেদের বাড়ির দুর্গাপূজা বলেই মনে করতাম। আমরা প্রচণ্ড আনন্দ করেছি। তখন অল্প বয়স, যার জন্য পুজোটা ছিল গৌণ,
আর আড্ডা, খাওয়া দাওয়া, হইচই, মজা সেগুলো ছিল মুখ্য। এই 5 দিন যে আমরা কিভাবে কাটাতাম সেটা আমরা এখনও কোনো দিন কোনো মুহূর্তে ভুলতে পারি না। আজকে 18 বছর আমরা ঊনশক্তিনগর ছেড়ে খারগারে এসেছি, কিন্তু প্রত্যেকটা পুজোতে অসম্ভবভাবে ঊনশক্তিনগরের সেই আনন্দ, উচ্ছ্বাস, আমাদের সকলের মিলিত মজা, সমস্ত খাওয়া দাওয়া সমস্ত মনে করি। এবং সত্যি কথা বলতে কি, এখনও খারগারের পুজোটাকে নিজের পুজো করে মনে করতে পারি না, এখনও ঊনশক্তিনগরের পুজোটাই মনে হয় আমাদের নিজেদের পুজো। যাই হোক, এবার 50 বছর পূর্ণ হয়েছে, খুবই আনন্দের ব্যাপার। অনেক অভিনন্দন আমাদের নিজেদেরকেও দেব এবং আমাদের যে ভবিষ্যৎ যারা আছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং অনেক শুভেচ্ছা জানাচ্ছি, যাতে এটা 100 বছর ওরা পূর্ণ করে। আমরা তখন স্বর্গে বসে আবার সবাই মিলে খিচুড়ি খাবো, কিন্তু আমি চাই যে সবাই 100 বছর পূর্ণ করুক যারা আমাদের পরে আছে। ধন্যবাদ। সুকুদা, হ্যাঁ আমি বলবো কিছু? হ্যাঁ অবশ্যই অবশ্যই, আপনার এতদিনের অভিজ্ঞতা। 1975 সালে যখন পুজো শুরু হয় আমাদের পাড়ায়, এবার 50 বছর হচ্ছে যদিও, কিন্তু আমার মনে হচ্ছে খালি সেদিন শুরু হয়েছিল। সেই সময় আমি তখন ছিলাম না, আমি তখন জার্মানিতে ছিলাম। তারপরে 76-এ আমি যখন ফেরত এসেছি তখন প্রায় পুজো শুরু হয়ে গেছে, সেই জন্য আমি সেবার সেক্রেটারি হতে পারিনি। 1977 আমি বিয়ে করলাম, তারপরে আমি সেক্রেটারিও হলাম। 2 বছর সেক্রেটারি তখন ছিল, 2 বছরের সেক্রেটারি ছিল। প্রথম সেক্রেটারি ছিল হচ্ছে আমাদের ভট্টাচার্যদা, দিলীপ ভট্টাচার্য, আমি ছিলাম সেকেন্ড সেক্রেটারি। আমি প্রেসিডেন্ট হয়েছি অনেক পরে, তারপরে 91-92-তে বোধহয় প্রেসিডেন্ট হয়েছিলাম। কিন্তু আমি অনেক কিছু শুরু করেছি, দেখেছি, পুজো শুরু করেছি, তারপরে কালী মন্দির স্থাপন করেছি, অনেক কিছুই করেছি, কিন্তু কোনোদিনও খুব একটা প্রমিনেন্ট আমি ছিলাম না এবং আমি সবসময় ব্যাকগ্রাউন্ডে থাকতাম। কোনোদিন আমি খুব একটা ফ্রন্টে আমি আসার চেষ্টা করিনি, কারণ আমি সবসময় টাকা পয়সা তোলার ব্যাপারে থাকতাম মানবতার সঙ্গে। আমরা যাও অনেক শুভেচ্ছা সবাইকে বলছি, আমাদের দুর্গাপুজো যেন কন্টিনিউ করে 100 বছর পর্যন্ত, এবং আমরা খুব আনন্দ করছি এখানে থেকে আমাদের পুজো মনে হয় না যে আমরা পুজোতে আছি বলে। আমরা সবসময় চেষ্টা করি আমরা সবসময় ঊনশক্তিনগরে চলে যেতে, যেখানে আমাদের নিজেদের বাড়ির পুজো বলে মনে করি আমরা এখনও। কিন্তু আস্তে আস্তে ন্যাচারালি আমাদের সমস্ত কিছু আমাদেরও বয়স বেড়ে যাচ্ছে এবং আমাদের যারা অনেক জুনিয়র তারা সমস্ত রিটায়ার করে যাচ্ছে, যার জন্য আমাদের প্রায় চেনা জানা এখন আর বন্ধ বলে আমরা গত বছর যাইনি। এবছর আর তোমাদের চেনা জানা আছে বলে যাবো আর কি, আমরা গিয়ে আমরা দেখি যদি আমাদের ভালো লাগে। ভালো লাগবে, নিশ্চয়ই লাগবে, আর আপনারা না এলে তো পরিচিতিটা বাড়বে না। তাই না, আমাদের কিন্তু এত বছর ধরে যখনই আমরা গেছি ওরা প্রচণ্ড আদরের সঙ্গে, সবাই আমাদের সম্মানের সঙ্গে আদরের সঙ্গে নিজেদের লোকের মতো করে আমাদের আপ্যায়ন করেছে। তার জন্য ওদের আপ্যায়নের মধ্যে কোনো রকম কোনোদিন ত্রুটি দেখি না। আপ্যায়নে কোনো ত্রুটি দেখিনি, আমি কোনোদিন দেখিনি। আসলে দূর হয়ে গেছে আসলে আমি অনেককে হয়তো চিনি, আমার গিন্নি হয়তো না, আমরা চিনি, কিন্তু এখন কি হয়েছে অনেক দূর হয়ে গেছে, সবসময় যাওয়াও সম্ভব হয় না। তারপরে সেই কি বলবো, সেই অ্যাম্বিয়েন্সটা এখন আর পাই না, সেই রকম বন্ধুদের সবার মিলে যে আড্ডাটা, যে মজাটা যে আমরা করতাম অল্প বয়সে, সেটা এখন অতটা পাই না বলে আস্তে আস্তে কমে যাচ্ছে। ছিল গৌণ, পুজোর নামে আমরা কিন্তু আড্ডাটাই বেশি, হই হই, খাওয়া দাওয়া, 5 দিন কোনো রান্না নেই, কোনো রান্না বান্না কোনো ব্যাপারই ছিল না। সারাদিন ওখানে পুজো, রাতে বা 2, 2:30, 3টে পর্যন্ত আবার যাচ্ছি, মানে অসহ্য এনার্জিও ছিল। আর তখন আমাদের গাড়িটারে কিছু ছিল না, কিন্তু তাহলেও আমরা এভারেস্ট থেকে ওখান থেকে সবাই যেতাম, অনেকটা হাঁটতাম, দুপুরের মধ্যে রোদের মধ্যে যেতাম, কোনোদিন কোনো কষ্টও হয়নি। এখন গাড়ি আছে, সব আছে, তাও আমরা যেতে পারি না। সেই হচ্ছে ব্যাপার, বয়স হয়ে গেছে, দূরত্ব এসে গেছে। আসলে আমি 2001-এ এসেছি, তারপর থেকে দেখেছি যে মানে সবার সঙ্গে মিশে আপনাদের বড়দের যেটা ছিল না, যে জিনিসটা আর কি, শ্রদ্ধা, ভালোবাসা, আর সেটা এত নিজেদের আপন করে নিয়ে সবার সঙ্গে মেশানা, সেই জিনিসটাই আমরা সবাই শিখেছি। হ্যাঁ, তো আমরা আশা করব আপনারা ভালো থাকবেন, আসুন সবাই মিলে। থ্যাংক ইউ ভেরি মাচ।
নমস্কার। নমস্কার। আমি শ্রী গোরা চক্রবর্তী, সাথে রয়েছেন আমার স্ত্রী শ্রীমতী রীনা চক্রবর্তী। ঊনসত্তরনগর আবাসনে আসি আমরা 1975 সালে। সাথে ছিল আমাদের ছোট্ট ছেলে শ্রী অনুপম চক্রবর্তী, ডাকনাম পিকলু, বয়স মাত্র 8 মাস। আমি একাঙ্ক নাটক শুরু করলাম ওখানে। 1 ঘন্টা 1.5 ঘন্টার ভেতরে নাটক শেষ হয়ে যেত এবং ওটাই মোস্ট সুইটেবল হয়ে গেল। লোকে আমাদের নাটকটা পছন্দও করত। আস্তে আস্তে আর সেই নাটকের রিহার্সালও হতো আমারই বাড়িতে। হ্যাঁ, সেখানে তুমি দেখো সমস্ত কিছু করতে, রিহার্সালের জন্য যে প্রয়োজন, চা জলখাবার থেকে আরম্ভ করে সব কিছু। সেটা তো আমি আনন্দ করেই করতাম। হ্যাঁ, নাটকের সঙ্গে সঙ্গে মানে যতটা পারতাম তখন সাহায্য করতাম এবং মানুষের সঙ্গে অভিনয় করতাম। তো সে তো হলো একটা নাটক হতো আমাদের বড়দের আর কি, আরেকটা নাটক হতো আমাদের বাচ্চাদের। আর সেই নাটকে আমাদের বাচ্চারা, আমার ছেলেও অভিনয় করতো। তো আমার ছেলের পড়াশোনা সবই হচ্ছে আমাদের ঊনসত্তরনগরের সেন্ট্রাল স্কুলেই। তো যাই হোক, সব বাচ্চারা সেখানে নাটক করাতেন দেবদত্ত। আর একটা ডান্স ড্রামা হতো সব রকম এজ গ্রুপেরকে নিয়ে, সেটা করাতেন সীতা দে। এইভাবেই আমাদের মানে দুর্গাপুজোর নাটক এবং সব কিছু চলতো। যাই হোক, দেখো ওদের কাছে আমাদের মানে মানে বিশেষভাবে মানে এইভাবে আমাদের মানে ওদেরকে নিয়ে আমাদের গর্ব ভীষণভাবে, আমরা গর্বিত এবং আমরা প্রাণ ভরা আমাদের আশীর্বাদ শুভেচ্ছা দিচ্ছি যে তোমরা এইভাবে এগিয়ে চলো, করে যাও এবং তোমাদের নেক্সট জেনারেশনকেও তোমরা এইভাবে মানে উৎসাহিত করো। নমস্কার, আমি ডিবিপি শরৎ জয়ন্তী দুর্গাপূজা করছি জানলাম, খুব খুশি হয়েছি আমরা। আমি এই কমিটিতে অনেকদিন ছিলাম, আমরা কতগুলো কাজ করতে পেরেছিলাম। তার মধ্যে প্রথম কাজ হচ্ছে দুর্গাপূজা এবং কালীবাড়ি কমিটিকে একত্রিত করা এবং দেওদার বঙ্গীয় পরিষদ তৈরি করা। 2 নম্বর কাজ হচ্ছে পরিষদের সংবিধান তৈরি করা। 3 নম্বর হচ্ছে চ্যারিটেবল ট্রাস্ট অর্গানাইজেশনে নথিভুক্ত করা। 5 নম্বর হচ্ছে কালীবাড়ি নির্মাণ করা। আমরা দেওদার বঙ্গীয় পরিষদের উন্নতি কামনা করি। নমস্কার। হ্যাঁ, হয়েছে। নমস্কার। সব থেকে প্রথমে আমি দেওনার বঙ্গীয় পরিষদের 50 বছরের পূর্তি উপলক্ষে সকলকে অভিনন্দন জানাই এবং বর্তমান ম্যানেজিং কমিটি, প্রাক্তন সভাপতি এবং সাধারণ সম্পাদকদের নিয়ে যে বিশেষ অনুষ্ঠানের পরিকল্পনা করেছে তার জন্য তাদের ধন্যবাদ জানাই। ঊনসত্তরনগরবাসী হিসাবে আমার সময়কাল খুবই অল্প। আমি 2003 সালে ঊনসত্তরনগরে বসবাস শুরু করি এবং 2009 সালে ঊনসত্তরনগর ছেড়ে চলে আসি। কিন্তু এই স্বল্প সময়ের স্মৃতি আমার এবং আমার পরিবারের সদস্যদের কাছে খুব উজ্জ্বল হয়ে আছে। 2003 সালে ডিবিপির যে এজিএম হয়, সেই এজিএমে আমাকে সহসভাপতি নির্বাচিত করা হয়। সেই এজিএম আমি নিজে উপস্থিত ছিলাম না, জানি না কে বা কারা আমার নাম সেখানে প্রস্তাব করেছিলেন। পরে জানতে পারলাম যে আমাকে সেখানে সহসভাপতি করা হয়েছে। যাই হোক, তারপরে আমি প্রথম কিছু মিটিংয়ে যাইনি। তার কারণ হচ্ছে আমার একটা ধারণা হয়েছিল সহসভাপতি সে তো একটা আলংকারিক পদ, তার তো কাজকর্মও বিশেষ কিছু থাকবে না, দায়িত্বও তেমন কিছু থাকবে না। কিন্তু কদিন পরে কানে একটা খবর এলো যে তখনকার যে সভাপতি আমাদের সুকুদা, অর্থাৎ শ্রী সুকুমল মজুমদার, তিনি একটা মিটিংয়ে বলেছেন, আরে এই মনোজ চৌধুরী ব্যক্তিটি কে? তাকে তো কোনোদিন দেখলামই না আজ পর্যন্ত, তাকে আসতে বলো। এরপর তো আর চুপ করে থাকা যায় না, গেলাম মিটিংয়ে। প্রথম মিটিংয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সুকুদা আমাকে বললেন, ও আপনি মনোজ চৌধুরী, আসুন আসুন বসুন। এই সাদর আহ্বান দিয়ে দেওনার বঙ্গীয় পরিষদের সঙ্গে আমার যাত্রা শুরু হলো এবং সেই যাত্রা চলেছে আজও। কেন এখনও আমি দেওনার বঙ্গীয় পরিষদের সঙ্গে যোগাযোগ রাখি, যদিও তার আগেও
এই দেওনার বঙ্গীয় প্রতিষ্ঠানের সরাসরি যোগাযোগের আগেও আমার সঙ্গে অনুশক্তিনগরের দুর্গাপুজোয় যোগাযোগ ছিল। যাই হোক, এখানে কাজ করতে গিয়ে একটা নতুন উপলব্ধি আমার হয়েছিল। আমি এর আগে চেম্বুরে থাকাকালীন চেম্বুর দুর্গাপূজা কমিটি এবং চেম্বুর কালীবাড়ির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলাম এবং অনেক বেশিরভাগ অনুষ্ঠানেই সক্রিয় অংশগ্রহণ করেছি। কিন্তু এখানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে ডিবিপির কর্মীদের মধ্যে একটা অসাধারণ শৃঙ্খলা এবং সিনিয়রদের প্রতি সম্মান বোধ আছে। এটা হয়তো খানিকটা অফিসের ধারাবাহিকতা, কিন্তু এই উপলব্ধি আমার কাছে আজও পর্যন্ত আমার মনের মধ্যে সঞ্চিত হয়ে আছে। 2007 সালে আমাকে সভাপতি নির্বাচিত করা হলো। এত অল্প সময়ে আমি ডিবিপির সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও আপনারা আমাকে যে আদর, সম্মান এবং ভালোবাসা দিয়েছেন তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। এখানে কাজ করতে গিয়ে অনেকের সঙ্গেই আমার ঘনিষ্ঠতা হয়েছে। আমি অনেক লক্ষ্য করেছি কাজ থেকে যে সবাই কিভাবে কাজ করেন। যেটা আমার কাছে বিশেষভাবে লক্ষণীয় মনে হয়েছে ডিবিপি কর্মীদের মধ্যে ঐক্যবোধ। ছোটোখাটো মতানৈক্য হতো না এমন কথা বলবো না, কিন্তু বড়সড় কোনো বিসদৃশ্য ঘটনা বা এরকম ব্যাপার আমার অন্তত অভিজ্ঞতায় আসেনি। এই ঐক্যবোধ, শৃঙ্খলা এবং ডিবিপির মূল উদ্দেশ্যের প্রতি নিষ্ঠা, এটাই আমার মনে হয় ডিবিপিকে এই 50 বছর ধরে বয়ে এনে এখানে দাঁড় করিয়েছে। আমি আশা করব আগামী দিনে যারা এই দায়িত্ব বহন করবেন তারা প্রত্যেকে এই ঐতিহ্য ধারাবাহিকতা বজায় রাখবেন। আমি যেমন বলছিলাম যে এখানে অনেকের সঙ্গে আমি খুব ঘনিষ্ঠ হয়েছি, যাদের আমি আগে চিনতামও না, কিন্তু কাজ করতে গিয়ে মনে হয়নি যে এরা আমার অপরিচিত। কয়েকজনের কথা আমার বিশেষ করে খুব মনে পড়ে। আমি প্রথমেই বলবো নিমাইদার কথা। নিমাইদার নিষ্ঠা এবং সময়ানুবর্তিতা আমাকে অবাক করেছে। আমি অবাক হয়ে লক্ষ্য করেছি উনি কেমনভাবে এই কাজগুলো করেছেন। বয়স ওনাকে দমিয়ে রাখতে পারেনি। আরেকজনের কথা খুব মনে পড়ে, আমাদের শ্রদ্ধেয় প্রয়াত শ্রীকুমার দা বা শ্রীকুমার ব্যানার্জি। এই মানুষটি এত উঁচু পদে আসীন থাকা সত্ত্বেও কি সহজভাবে আমাদের সঙ্গে মিশেছেন এবং সময়ে সময়ে আমাদের কিভাবে গাইড করেছেন, সেটা খুব লক্ষণীয় বিষয় ছিল আমার কাছে। এছাড়া যাদের সঙ্গে আমি কাজ করেছি তাদের মধ্যে সকলেই আমার মনে দাগ কেটেছেন, যেমন সঞ্জীবন, তারপরে মাইতি মশাই, তারপরে সুশান্ত, বিজন, এরা প্রত্যেকেই, এবং আরও অন্য সবাই যাদের নাম আমি এখানে সবার নাম বলা সম্ভব নয়। আগামী বহুকাল ধরে আমি আশা করব দেওনার বঙ্গীয় পরিষদ এই রকম সাফল্যের সঙ্গে এগিয়ে যাবে এবং ক্রমে ক্রমে হীরক জয়ন্তী এবং শতবর্ষে পা রাখবে, এটাই প্রার্থনা করব। তার সাথে সাথে এই বছরের সুবর্ণ জয়ন্তীর উৎসব সম্পূর্ণভাবে সাফল্যমণ্ডিত হোক, এটাই আমার কামনা। নমস্কার। ধন্যবাদ মনোজ। এটাই আমি বারবার বলবো যে এত অল্প সময়ে আমরা ওখানে থেকেছি এবং এত জীবনের পরের অধ্যায়ে এসেছি, তা সত্ত্বেও আমরা যেভাবে ওখানে মিশতে পেরেছি আমরা সবাই, সেটা সত্যি আমাদের কাছে একটা খুব বড় স্মৃতি এবং অভিজ্ঞতা। থ্যাংক ইউ। হ্যাঁ, নমস্কার। আমি বিজন দত্ত, আমার স্ত্রী শ্রীমতী গোপা দত্ত। সর্বপ্রথম আপনাদের শারদীয় শুভেচ্ছা, ছোটদের ভালোবাসা, আর এটা 50তম ডিবিপির শারদীয় উৎসব। সো আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। আমার মনে আছে এই পুজো শুরু হয়েছিল 1975 শক্তিনগরে, আর আমি ট্রেনিং স্কুল জয়েন করি 1976-এ। মনটা খারাপ, সব বাঙালি ছেলেদের বাড়ি যেতে পারছে না। তো আমরা কেউ একজন বললো যে এখানে একটা ছোট্ট করে পুজো হয় পুরনো ওল্ড কমিউনিটি সেন্টারে, তো চলো ওখানে গিয়ে আমরা অঞ্জলিটা দিয়ে আসি। তো আমরা 7-8 জন বাঙালি ছেলে গেলাম, গিয়ে ওখানে
অঞ্জলি দিলাম। একটা ছোট্ট করে পুজো, 10-12 জন কর্মকর্তারা কাজ করছেন, প্রতিমাগুলি খুব ছোট ছোট, অ্যান্ড কোনো কোনো মহিলারা পুজোর আয়োজন করছেন। যাক হোক, আমরা অঞ্জলি দিলাম। অঞ্জলি দেওয়ার পর টু আওয়ার সারপ্রাইজ ওখানে যারা সিনিয়র যারা কর্মকর্তা ছিলেন, অর্গানাইজার্স ছিলেন, তারা সব এগিয়ে এলেন আমাদের সঙ্গে পরিচয় করার জন্যে। কেউ কেউ গ্রুপ ডাইরেক্টর লেভেলের, কেউ কেউ ডিভিশন হেডের লেভেলের, তারা সব আমাদের সঙ্গে হাত মিলিয়ে আমাদের জিজ্ঞেস করলেন আমার ট্রেনিং স্কুলের, আর খুব আমাদের ওয়েলকাম করলেন। ওনারা বললেন আপনারা এই ডিবিপির ফিউচার, আপনারা আসবেন 3 দিন ধরে, তারপরে আপনারা নিশ্চয়ই ভোগ খেয়ে যাবেন। তারপরে আমরাও ঠিক করলাম ঠিক আছে ভোগ খেয়ে যাই। ভোগের সিস্টেমটা আলাদা, ওখানে একটা চেয়ারে বসে অন্য একটা চেয়ারে উল্টো করে ওখানে সব শাল পাতা পেতে ভোগ দেওয়া হয়, ডিস্ট্রিবিউশন হয়। তো আমাদের সব ডিস্ট্রিবিউশন হয়ে গেল, কিন্তু দেখলাম সবাই স্টার্ট করছে না ভোগ পাওয়ার পর, তার কেন কি সবাই একসাথে ভোগ খাওয়া হবে। তো যাই হোক, আমরা ওয়েট করলাম। ইভেন যারা ডিস্ট্রিবিউট করছিল ওরাও আমাদের সঙ্গে বসলেন। তারপরে সবাই মিলে একসঙ্গে বলা হলো যে বলো দুর্গা মাই কি জয় 3 বার বলে, আর তারপরে আমাদের সবাই একসাথে ভোগ খাওয়া শুরু হলো। আর একটা অ্যানাউন্স করলো কি যাদের আরও ভোগের দরকার, যাদের খিচুড়ি, তরকারি, মিষ্টি, চাটনি সব রাখা আছে, আপনারা উঠে গিয়ে নিয়ে নেবেন। খুব ভালো লাগলো পরিবেশটা, খুব ঘরোয়া পরিবেশ। যখন আমরা রিটার্ন আসছি অনুশক্তিনগরে, একটা অন্য রকমের অনুভূতি আমাদের মধ্যে। সেই হলো আমার প্রথম দেওনাগর বঙ্গীয় পরিষদের পুজো। তারপরে 1988-এ আমি যখন পার্মানেন্টলি অনুশক্তিনগরে মুভ করলাম, তখন 1989-এ আমাকে প্যান্ডেল সেক্রেটারি বানিয়ে দেওয়া হলো। প্যান্ডেলের কিছুই একটা। বৌদি কখন এসেছিলেন? হ্যাঁ, বৌদি এসেছিলেন 1988-এ, আমার সাথেই উনি মুভ করেছিলেন। আমাদের বিয়ে হয়েছে 1985-এ, তখন আমরা সিবিডি বেলাপুরে ছিলাম। আর 1988-এ যখন আমি পার্মানেন্টলি অনুশক্তিনগরে মুভ করি, তখন আমি আমার স্ত্রী দুজনেই অনুশক্তিনগরে মুভ করি। ওনার জন্য 1988 পুজো হচ্ছে প্রথম পুজো, আর 88-এর পুজো। আর তারপরে 89-এ যখন আমি প্যান্ডেল সেক্রেটারি হই, তখন আমার প্রথম ডিবিপির হয়ে আমার কাজকর্ম শুরু হলো। প্রথমে প্যান্ডেল সেক্রেটারি, তারপরে ট্রেজারার, তিন রকম ট্রেজারার। প্রথমে কালীবাড়ির ট্রেজারার, তারপরে দুর্গাপুজোর ট্রেজারার যখন আমি হই, তখন এটা 25তম দুর্গাপুজো। তাহলে বুঝছেন এখন এটা 25 বছর আগে তখন ট্রেজারার হয়েছিলাম, পূজা ট্রেজারার। আর তারপরে জেনারেল ট্রেজারার, তারপরে ভাইস প্রেসিডেন্ট, তারপরে প্রেসিডেন্ট, তারপরে ট্রাস্টি কমিটির মেম্বার, ট্রাস্টি কমিটির চেয়ারম্যান। যখন আমরা অনুশক্তিনগরে রিটায়ার্ড হওয়ার পর ছাড়ি, তখন আমি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। তো খুব লম্বা জার্নি, অনেক ধরনের। বিজনদা, আমি দেখছি আপনার মতো মানে ট্রেজারার কেউ হয়নি, এতগুলো ট্রেজারার আমি যতটুকু জানি। হ্যাঁ, আমার অনেক ডিবিপির ফ্রেন্ডসরা মজাক করে বলতো তুমি তো ট্রেজারারে পিএইচডি করে নিয়েছো। তার মানে আপনার কাছে লক্ষ্মী দেবী থাকেন আর কি। খুব এনজয় করেছি, কিন্তু ট্রেজারের পোস্টটা কিন্তু অনেক রেসপন্সিবল পোস্ট। সে অডিট করা, তারপরে সেই পুরো বছর মানে অন্য যারা পোস্ট নেয় তাদের পুজোর সময় তাদের রেসপন্সিবিলিটি বাড়ে, কিন্তু ট্রেজারের পোস্ট এরকম না। ট্রেজার পর অল 12 মান্থস ট্রেজারকে কাজ করতে থাকতে হয়। তো কিন্তু একটা যে সিস্টেম মাথায় বানিয়ে নেওয়া হয়, তাহলে খুব খুব ভালো হয়। যাই হোক, এইটা আমার ডিবিপির জার্নি। নাও আমি দেখেছি অনেক টেনশনও নিয়েছে, কাজও করেছে, অনেক টেনশনও নিয়েছে। তো পুরো এই জার্নিটাতে মানে 89 থেকে 2018 অনেক লম্বা জার্নি, অনেক লম্বা পথ, কিন্তু খুব আনন্দ করেছি। প্রচুর বন্ধু বান্ধব হয়েছে আমাদের, এই জন্যে কি আমরা ডিবিপিতে ইনভলভ ছিলাম বলে। কিন্তু মোটামুটি ইট ওয়াজ আ ভেরি ভেরি মেমোরেবল অ্যান্ড নাইস প্লিজেন্ট জার্নি। হ্যাঁ, কিন্তু মাঝে মাঝে টেনশন হয়েছে। দু একটা কথা, সামনে থেকে ভোগের পাতাগুলিকে তুলে নিয়ে যায়, তার জন্য চিঠি দিতে হয়। আর আমি চিঠি আমাকে বলেনি, আমি জানতাম না, ভুলে গেছি। যাই হোক, যখন জানা গেল ছুটলাম বিএমসিতে, ওদেরকে চিঠিপত্র দিলাম। ওরা রাগারাগি করছে, পেলে কিউ নি বাতায়া। যাই হোক, হাতে পায়ে ধরে ওদেরকে সব রাজি করালাম, আর তারপরে সেটাকে সলভ করা হলো। তো এইগুলি যদি একটা ম্যানুয়ালে যদি লেখা থাকতো আমার জন্যে, তাহলে ওইটা পড়ে আমি বোধহয় এইসবগুলি খুব সুষ্ঠুভাবে করতে পারতাম। তো আমি চাই এরকম একটা ম্যানুয়াল বানানো হোক,
আর ম্যানুয়ালটা স্ট্যাটিক না, ম্যানুয়ালটা টাইম টু টাইম বেসড অন দ্য এক্সপিরিয়েন্স ওটাকে মডিফাই আপডেটও করা যাবে। আর যখনই কোনো নতুন কমিটি ফর্ম হবে, প্রত্যেকে যারা যারা কর্মকর্তা যারা যারা পোস্ট নিয়েছে, রেসপন্সিবিলিটি নিয়েছে, তাদের জন্য এই ম্যানুয়ালে একটা করে কপি দেওয়া হয়। তা তাতে আমার মনে হয় এই ব্যাপারটা অনেক সুষ্ঠুভাবে করা যেতে পারে। একটা যেটা লাস্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন এটা 50তম দুর্গাপুজো। 50তম মানে 25টা কমিটি ওরা অলরেডি কাজ করেছে এটাকে নিয়ে, আর সবকটাই কমিটি কিন্তু সাকসেসফুল। কোনো কমিটি বলেনি আমাদের পয়সা ওঠেনি আমরা করবো না, প্রত্যেকটা 25টা কমিটি আমাদের সাকসেসফুল। তো এটা একটা খুব বড় 50 বছরের খুব একটা ভালো সাকসেসফুল সোশ্যাল প্রজেক্ট। এটার পিছনে ম্যানেজমেন্ট কী, এটার কেউ যদি একটা ম্যানেজারাল স্টাডি করে তাহলে বার করবার চেষ্টা করবে যে এটার পেছনে এর মধ্যে কী কারণ। ইজ ইট দ্য ডিস্ট্রিবিউটেড রেসপন্সিবিলিটি, ইট ইজ দ্য অলরাউন্ড পার্টিসিপেশন। আমি এই নিয়ে অনেক ভেবেছি। তো যাই হোক, আমি চাইবো যে আমাদের যে ছোট ছোট ছেলেমেয়েরা যারা ম্যানেজমেন্ট স্টাডি করতে চায় নিজেদের ক্যারিয়ার হিসাবে, অ্যাকাডেমিক স্টাডি করতে চায়, ডিগ্রি করছে, ডিপ্লোমা করছে, তারা যদি এই ডিবিপির 50 ইয়ার্স অফ সাকসেসফুল সোশ্যাল প্রজেক্টের উপর যদি স্টাডি করে ম্যানেজমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে, একটা প্রজেক্ট রিপোর্ট লেখে কিংবা একটা রিসার্চ পেপার পাবলিশ করে, এটা কিন্তু খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ব্যাপার হবে। আর এটা সবাই এটাকে পড়ে, যারা আমাদের ফিউচার জেনারেশন আসবে তারাও পড়ে খুব খুব উৎসাহিত হবে আর জানবে কি এই ধরনের ম্যানেজমেন্ট স্টাডি কী। যাই হোক, এই কটা জিনিস বললাম, বোধহয় আমি একটু বেশি টাইম নিয়ে নিয়েছি। আপনাদের আর একবার সবাইকে শারদীয় শুভেচ্ছা, নমস্কার। ধন্যবাদ বিভীষণ দা। আমি একটু ফিডব্যাক দিই। ম্যানুয়ালটা আমার সময় বানিয়ে কিংসু অনুপকে হ্যান্ডওভার করেছি, ওরা সেই অনুযায়ী কাজ করছে এবং এরপরে কমিটি শেষ হলে ওরা আবার ওটাকে রিভাইজ করে খুব ভালো। আমি খুব খুশি হয়েছি এটা নিয়ে। মানিক শুরু থেকে, আমি যখনই প্রথম বলেছিলাম, মানিক বাবু প্রথম থেকে খুব ইন্টারেস্ট নিয়েছে এটার উপরে, আর আমি শুনে খুশি হলাম। এখন যখন এই ম্যানুয়ালটা একটা শেপ নিয়েছে আর এটা খুব ইউজফুল একটা ডকুমেন্ট হবে। থ্যাংক ইউ বর্মন, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ বৌদি। দেওনার বঙ্গীয় পরিষদের দুর্গাপূজার 50 বছর পূর্তি সারা মুম্বাইয়ের বঙ্গ সমাজের জন্য এটি একটি অত্যন্ত আনন্দ সংবাদ। অধুনা কর্মরত সদস্যবৃন্দ এই প্রাপ্তিকে আরও আনন্দদায়ক করার জন্য যে ধরনের কর্মসূচির আয়োজন করেছেন বছর ভরে, তা সত্যি ধন্যবাদার্হ। মুম্বাইয়ের অন্য আরেকটি বঙ্গীয় সংস্থার সদস্যগণ এখানকার ফুটবল স্পর্ধায় অংশগ্রহণ করে এত অভিভূত যে তারা বারবার এরকম যুগ্ম কর্ম করার ইচ্ছা প্রকাশ করেছেন। বর্ষণসিক্ত অনুশক্তিনগরের অপূর্ব প্রাকৃতিক শোভার সঙ্গে এখানকার শিক্ষিত, শালীন, কর্মদক্ষ সদস্য, যারা নিজেদের কর্মক্ষেত্রে অত্যন্ত সুপ্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও এত নিরহংকারী, তাদের সঙ্গে কাজ করে সবাই অত্যন্ত আনন্দ পেয়েছেন। ঠিক এই অবস্থান থেকেই আমি এই ছত্রকটি লিখতে রাজি হয়েছিলাম যখন মানিক আমাকে বারদুই অনুরোধ করেছিল। এই আমার কৃতজ্ঞতা প্রকাশের একটি পথ। পরিষদ আমাদের অনেক গুরুজনের অনেক যত্ন ও পরিশ্রমের একটি অপূর্ব সম্পদ। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে এমতো পরিষদের সঙ্গে কয়েক বছর যুক্ত থেকে কিছু কর্মভার গ্রহণ করতে পেরেছি। প্রত্যেকটি সদস্যা এত আনন্দ ও দক্ষতার সঙ্গে নিজেদের সময় ও শ্রম দান করে পরিষদের সকল সামাজিক ও ধর্মীয় কাজগুলি সুসম্পন্ন করে থাকেন যে এদের সঙ্গে কাজ করতে পারার আনন্দ রয়ে গেছে আমার মনে আজও। আমার স্বনির্বন্ধ অনুরোধ, বর্ষে বর্ষে দলে দলে নতুনের সমাগমে এই পরিষদ এমনি করে আরও দক্ষতার সঙ্গে সর্বাঙ্গীন মঙ্গলের জন্য করণীয় ও পালনীয় কাজগুলি সুসম্পন্ন করে যান। আমাদের আন্তরিক শুভকামনা রইল পরিষদের সঙ্গে। ধন্যবাদান্তে সুভদ্রা শাশুড়ি। নমস্কার, শারদীয় শুভেচ্ছা। অনুশক্তিনগরের দুর্গাপুজোর সুবর্ণ জয়ন্তী উৎসবে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বিগত 40 বছর ধরে আমি বাংলার বাইরে আছি। বলতে পারেন
প্রায় পুরো সময়টাই আমি অনুশক্তিনগরেই কাটিয়েছি। 1984 সেপ্টেম্বরে বিআরসি ট্রেনিং স্কুলে এসে আমরা অবগত হয়ে যাই ডিবিপির কার্যকলাপ নিয়ে। সেটা কেবলমাত্র সম্ভব হয়েছে অনুশক্তিনগরের দুর্গাপুজোর জন্যেই। ওই বছরই দুর্গাপুজোর সময়ে আমরা দিনের বেলাতে কম বেশি ভোগ খিচুড়ি খেতে আসতাম, কারণ ওটা ডিপেন্ড করতো ট্রেনিং স্কুলের শিডিউলের ওপরে। কিন্তু রাত্রের প্রোগ্রামগুলো আমরা কখনোই ছাড়তাম না। স্পেসিফিক্যালি কারণ হচ্ছে কি, গান বাজনা আর পুরনো বাংলা ফিল্ম বেশ মনে পড়ে যে ফিল্ম দেখার পরে রাত্রি 3-4টের সময় আমরা যখন ট্রেনিং স্কুল হোস্টেলে ফিরতাম তখন ওই গেটটাকে টপকিয়ে আমাদেরকে যেতে হতো, কারণ গেট বন্ধ হয়ে যেত, এসে এরা দেখতে আসতো। আচ্ছা, সেই সময় খিচুড়ি খাওয়ার, দুপুরে ভোগ খাওয়ার ব্যবস্থা কীরকম ছিল? আচ্ছা, সে আমার মনে আছে যে মেন অ্যাট্রাকশান ছিল হচ্ছে আমাদের খাওয়ার সময়, মানে আমরা তখন প্রথমের দিকে আমরা ওই বালতি নিয়ে গিয়ে সকলকে আমরা ভোগ খাওয়াতাম। কারণ হচ্ছে কি, তখন এরকম আলাদা করে ওই প্লেট দেওয়া হতো না, আর ওই প্লেটগুলো নিয়ে চেয়ারের উপরে বসে আমরা খেতাম। আর তারপরে আমরা এইগুলো ডিস্ট্রিবিউট করতাম, নিজেরা নিয়ে গিয়ে ভলেন্টিয়াররা সব ডিস্ট্রিবিউট করতাম। তারপরে কি হতো কি, পুজোর পরে দেখা যেত যে আমাদের হাত পা, মানে হাত একদম মানে তোলা যেত না, এরকম অবস্থা হয়ে যেত। 2013-তে আমি ডিবিপির একজন ভাইস প্রেসিডেন্টের পদভার গ্রহণ করি। সে বছর শাশ্বতীদি অর্থাৎ মিসেস এস.বি. রয় প্রেসিডেন্টের পদে ছিলেন, আর ওনার নেতৃত্বে আমরা বেশ জাঁকজমক করে পুজোর আয়োজন করেছিলাম। কিন্তু 2015-তে আমি যখন প্রেসিডেন্ট এর পদভার গ্রহণ করি তখন আমাদের একটা বিরাট সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ 2014 পর্যন্ত তো দুর্গাপুজো ওল্ড কমিউনিটি সেন্টারে হতো, কিন্তু 2015 থেকে যে কমিউনিটি সেন্টারে রেনোভেশন আর রেস্টোরেশন ওরা একটা বড় প্ল্যান দিয়েছিল, বলে দিয়েছিল যে 2015 তো নয়, 2016তেও পাওয়া যাবে না। পরে আবার দেখা গেল কি দুর্গাপুজো ওখানে করার মতো জায়গায় নেই। যাই হোক, সে বছর দুর্গাপুজো নিয়ে আমরা বেশ চিন্তায় পড়লাম, ওল্ড কমিউনিটি সেন্টার তো পাওয়াই যাবে না। তো এখন কোথায় খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। আগেই খোঁজাখুঁজি শুরু হয়েছিল, 2014 থেকে আমরা জানতে পারলাম। ডিসিএসএমও অনেক রকম প্রস্তাব দিয়েছিল, কিন্তু যেমন হচ্ছে এইআরবির সামনে করতে হবে, অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ডের সামনে বা সহকারী ভান্ডারের সামনে ইত্যাদি ইত্যাদি, কিন্তু কোনোটাই পছন্দ হচ্ছিল না বা কোনো রকম টেকনিক্যাল প্রবলেম আসছিল। যাই হোক, অনেক খোঁজাখুঁজির পরে আমরা নিউ মান্ডালার ওপেন প্লে গ্রাউন্ডটাকে ঠিক করলাম, কিন্তু ডিসিএসএম কিছুতেই রাজি হচ্ছিল না প্রস্তাবটাতে। তো সেই জন্যে আমরা অনেক দিন পারমিশন না পাওয়ার পরে, আমরা অনেকদিন অপেক্ষা করার পরে আমরা শেখর বসু স্যারের কাছে গিয়েছিলাম যে এই ব্যাপারে কিছু হেল্প করতে পারবেন কি না। তো উনি আমাদের তখন বিআরসির ডাইরেক্টর ছিলেন, আর মোস্ট লাইকলি শাশ্বতীদি, আমি, মানিক, যে কিনা ওই সময় আমাদের সেক্রেটারিও ছিল, মানিক বর্মন, আর আমরা সবাই মিলে গিয়ে স্যারকে বললাম স্যার কিছু হেল্প করুন। উনি খুব মনোযোগ দিয়ে শুনলেন, আর তারপরে বললেন যে দেখো তোমরা বলো কি ব্যাপারটা কী হচ্ছে, কোথায় আটকেছে। তো আমি বললাম স্যার এরকম, আমরা জানালাম যে এরকম আমাদের পারমিশন পাওয়া যাচ্ছে না। তো উনি ওনার পিএকে ডেকে সঙ্গে সঙ্গে একটা লেটার ড্রাফট করে দিলেন, বললেন যে এটা ফ্যাক্স করে দাও। আর তারপরে আমাদের বললেন তোমরা যেতে পারো, এই জিনিসটা হয়ে গেছে ধরে নাও। 2 দিনের মধ্যেই আমাদের কাছে পারমিশনের লেটার এসে গেল। ইনফ্যাক্ট ডিসিএসএম আমাদের জিজ্ঞেস করছে যে পুরো গ্রাউন্ড চাই না, হাফ গ্রাউন্ড চাই না, কী রকম কী চাই, কী আর কী করতে হবে সব কিছু। যাই হোক, সেই সময়টা তারপরে ডিসিএসএম আমাদের ভীষণ সাহায্য করেছে চারিদিক দিয়ে। এক্স্যাক্টলি, ডিসিএসএম অনেক রকম সাহায্য করছে, কারণ ওখানে কারেন্টের সাপ্লাই পাওয়া যায় না, সাপ্লাই নেই, ওয়াটার সাপ্লাই নেই। তো এইসব ব্যাপারগুলো ডিসিএসএম না থাকলে আমাদের কোনোভাবেই একটা ওপেন জায়গাতে যেখানে কিনা অন্য কোনো ফেসিলিটি নেই সেখানে করা মুশকিল হতো। তো তো একটা জিনিস হলো, বাসু স্যারের মানে সৌজন্যে বা ওনার ইনফ্লুয়েন্সে আমরা যাইভাবে করতে পারলাম। কিন্তু দেখা গেল যে ওখানে করতে গেলে, দুর্গাপুজো করতে গেলে অনেক বেশি ফান্ড লাগে, কারণ ওখানে বিরাট প্যান্ডেল করার জন্য আমাদের যে আমরা কোনোদিন ওই জিনিসটাকে এক্সপিরিয়েন্স করিনি যে কত পয়সা লাগবে আর কিভাবে চলবে। তো সেই জন্য একটা বিরাট প্রবলেম হলো।
কিন্তু মা দুর্গার এতে যা কিছু প্রবলেম আছে সেটা কিনা আস্তে আস্তে দূরে চলে গেল। ইনফ্যাক্ট দেখা গেল যে ওখানে মান্ডালাতে যাওয়ার পরে যদিও প্রথমে মনে হয়েছিল যে এটা বিরাট প্রবলেম হবে, কিন্তু জিনিসটা একটা সাপে বর বলে এরকম ধরনের হলো, যে জিনিসটা একটা অন্যরকম ডাইমেনশান পেয়ে গেল। বড় জিনিস কি হচ্ছে ওখানে, একটা হচ্ছে প্যান্ডেলটা খুব বড়, ওপেন অ্যাটমসফিয়ার। সেকেন্ডলি হচ্ছে কি ওখানে পাশাপাশি স্টল, তারপরেও আর এক কতগুলো জিনিস হয়েছে, সেটা হচ্ছে কি ভালোভাবে আপনারা যদি দেখেন ওখানে ওই বড় বড় গাছের নিচে না বসে জমাট আড্ডা মারার জায়গা পাওয়া যেত। সো লোকজন বেশ চেয়ার টেয়ার টেনে নিয়ে এসে পুরোপুরি আড্ডা হতে পারে, এরকম ধরনের জিনিস হয়েছে। অনুশক্তিনগরের দুর্গাপুজোর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে জাতি ধর্ম নির্বিশেষে বিভিন্ন প্রদেশের লোকেদের মানে যোগদান। অনুশক্তিনগর দুর্গাপুজো অন্য যে কোনো জিনিসের মতোই এখানে একটা মানে যোগদান, এবং সেটাকে বলা দরকার যে এই যোগদানই আমাদের দুর্গাপুজোকে সাফল্যমণ্ডিত করে তোলে। সেই জন্য আমি একটা জিনিস বলতে চাই যে সকলকে, যে আমাদের দুর্গাপুজো সত্যিভাবেই বলতে পারেন যে সত্যিকারে এটা একটা সার্বজনিক পুজো, সত্যি করেই সার্বজনিক, কারণ সব প্রদেশের সব জাতি ধর্ম নির্বিশেষে এখানে এরা যোগাযোগ করে। সেই জন্যই আমার মনে হয় এই যে ট্র্যাডিশন, এই যে একটা ট্র্যাডিশন চলছে, সেটাকে আমাদেরকে ধরে রাখতে হবে, এটা খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে। আর একটা ছোট্ট জিনিস বলি, যে ট্র্যাডিশনাল জিনিস তো ডেফিনেটলি এখানে ভালোভাবে চলে, কারণ হচ্ছে 50 বছরে হয়তো অনেক পরিবর্তন হয়েছে এখানে দুর্গাপুজোতে, কিন্তু একটা বেসিস জিনিস যেটা কিনা উল্লেখযোগ্য সেটা হচ্ছে দুর্গাপুজোর ঘরোয়া পরিবেশ। অনুশক্তিনগরের দুর্গাপুজোর এই স্বর্ণজয়ন্তী উৎসবে সকলকে এই আবেদন করি, আপনারা আরও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসুন, আমাদের এই উৎসব উদযাপনে ভাগিদার হন, আনন্দ গ্রহণ করুন। মা দুর্গার কাছে প্রার্থনা করি এই 50 বছরের দুর্গাপুজো যেন নিজ গরিমাতে অনন্তকাল চলতে থাকে। দেখতে দেখতে অনুশক্তিনগরের দুর্গাপুজো 50 বছরে হতে চলেছে, 2024-এর পুজো। তো আমার অ্যাসোসিয়েশন দুর্গাপুজো দেওনার ভূমি পরিষদ সাথে 2003 থেকে 2023 পর্যন্ত আমি অ্যাক্টিভলি কমিটিতে ছিলাম। কারণ 2013-15-তে আমি এদের সাধারণ সম্পাদক জেনারেল সেক্রেটারি হিসাবে কাজ করেছি, আর 2019-21-এ সভাপতি এবং প্রেসিডেন্ট হিসাবে কাজ করেছি। আমাদের একটা গ্রুপ ছিল, সঞ্জীবন, মানিক, আমি, জানা, এবং পরবর্তীকালে আরও অনেক জুনিয়র যারা এখনকার যারা কমিটিতে সেক্রেটারি বা পুজো সেক্রেটারি হয়েছে, তারা পরবর্তী জেনারেশন তারা শুরু করেছিল এইভাবে। তো আমাদের কাজ করতে খুবই ভালো লাগতো। অফিসের বাইরে আমরা দেওনার বঙ্গীয় পরিষদের নিয়ে আলোচনা করতাম, বা সকলে যাতে সুষ্ঠুভাবে প্রোগ্রামগুলো দেখতে পায় তা আয়োজন করা হয়েছে। 2018 সালের শেষের দিকে কমিটি মানে ম্যানেজিং কমিটি একটা ভাবনা চিন্তা করলো, আরে 2024 সালে তো 50 বছরের পূজা, আর তখন অনেকেই আমরা চলে যাব, আমি মানিক বা সঞ্জীবন। তখন আমরা একটা ডিসাইড করলাম ম্যানেজিং কমিটি থেকে যে আমাদের আর 5 বছর আছে, প্রতি বছরে 2 লাখ টাকা করে আমরা যদি সেভ করতে পারি, সেটা 50 বছরের জন্য হবে আর কি, ইউজ করা যাবে। সেই হিসাবে একটা প্রস্তাব আমরা বিওটির কাছে রেখেছিলাম। তখন বিজনদা ছিলেন বিওটির চেয়ারম্যান। তো উনি 2018 সালের শেষের দিকে উনি বললেন যে না, 2 লাখ না, ওটা 5 লাখ করে তোমরা সেভ করো। তো যাই হোক, আমরা যতটা পেরেছি লাস্ট 5 বছরে কিছু কিছু সেভ করেছি, জানি না এখন প্রেজেন্ট কন্ডিশন কী। তো আমার আশা করছি 15 থেকে 20 লাখ টাকা আমার মনে হয় কমিটি থেকে মানে পার্টিকুলারলি 50 বছরের জন্য সেটা দিতে পারবে। সেটা সেই হিসাবে একটা আমরা প্রস্তাব রেখেছিলাম, সেই দিকে চলছে। আর সকলেই জানেন যে পূজা বা 50 বছরে উপলক্ষে ভালো করে পূজা করতে গেলে আর্থিক এটা দরকার, যেটা ফান্ড কালেকশান। আর আজকাল ফান্ড কালেকশানের ব্যাপারটা খুবই সীমিত হয়ে থাকে, মানে সুইনিয়ার পার্টিকুলারলি এটা দেখে। সেই জন্য আমি সকল সদস্য বা সদস্যদের অনুরোধ করব, যারা স্বতঃস্ফূর্তভাবে যদি ফান্ড রেজিংয়ের জন্য মানে এগিয়ে আসে, যেভাবে পারবে, যেমন
সুভিনিয়ার কালেকশন বা পার্সোনাল কন্ট্রিবিউশন বা স্পেশাল পুজো দিয়ে যদি আমাদের অর্গানাইজেশনকে সাহায্য করে, কারণ এটা সকলেরই পূজা, সকলে সুষ্ঠুভাবে হোক, আরও ভালোভাবে পুজো হোক। কারণ এর সাথে সাথে শুধু দুর্গাপুজো নয়, আমাদের কালীবাড়ির রক্ষণাবেক্ষণ, কালীবাড়ির এগুলো সমস্ত পরিকাঠামোকে মেনটেন করার জন্য অর্থের দরকার। সেজন্য সকলের কাছে বিশেষ অনুরোধ যে যাতে সকলে স্বতঃস্ফূর্তভাবে আর্থিক সহযোগিতা করে। আর আমি আশা করব যে 50 বছরের পুজো খুব ভালোভাবে হোক। আমি হয়তো এই কলোনি এবার ছেড়ে যাব, চেষ্টা করব দুর্গা পুজোতে আসার, আবার 50 বছরের পুজো। তো আমার অগ্রিম শুভেচ্ছা রইল ম্যানেজিং কমিটির কাছে যে পুজো খুব ভালোভাবে কাটুক, সকলে খুব এনজয় করুক। নমস্কার। আমরা ভারতবর্ষের 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে এখানে উপস্থিত হয়েছি। তো এই সুযোগটা কাজে নিয়ে আমি আমাদের দেওনার বঙ্গীয় পরিষদ কী করে তৈরি হয়েছিল সেটা একটুখানি সবাইকে একটু বলতে চাই। নতুন যে প্রজন্ম আসছে তারা যেন ইতিহাসটা জেনে রাখে। ভারতবর্ষের স্বাধীনতা যেমন ত্যাগ স্বীকার করেই হয়েছিল, তেমনি এই দেওনার বঙ্গীয় পরিষদ প্রথম যখন তৈরি হয় তখন সেই ত্যাগ এবং কী দরকার, কী জরুরি দরকার সেটার উপরেই তৈরি হয়েছিল। সেটা হচ্ছে গিয়ে যখন 1975-এ যখন এখানে 69 নগরে বাঙালিরা এসেছিলেন, তারা যেহেতু চেম্পুরে দুর্গাপূজা অ্যাটেন্ড করতো, ওখান থেকে ফিরতে ফিরতে রাত্রি 2-2:30 কোনো কিছু নাই, অনেকে হেঁটে আসতো। তো সবাই মিলে ঠিক করলো যে আমরাই আমাদের দুর্গাপূজা শুরু করব। সেই উপলক্ষে এখানে প্রথম দুর্গাপূজা শুরু হয় 1975-এ। তারপরে এই দেওনার বঙ্গীয় পরিষদ রেজিস্ট্রেশন হয় 1978-এ এবং এর জন্মস্থান গর্ভগৃহ হচ্ছে কি 1 নম্বর সরসবাগ। তখনকার ডাইরেক্টর ডক্টর A.K. গাঙ্গুলি এবং আমাদের R5 প্রজেক্টের B.K. ব্যানার্জি প্রজেক্ট ম্যানেজার, এনারা সব করে একত্রিত হয়ে এই দেওনার বঙ্গীয় পরিষদ তৈরি করেছিলেন। তো তাদের উদ্দেশ্য ছিল এই দুর্গাপূজা, মেইন হচ্ছে কি দুর্গাপূজা করা। আচ্ছা বেশ, দুর্গাপূজা শুরু হয়ে গেল। এরপরে 1980, 81, 82 পর থেকে সবার বাঙালির সংখ্যা বেড়ে গেছে। সবার মানে একটা জানলো আমরা কেন এখানে কালী মন্দির বানাবো না। তো সেই কথা দেওনার বঙ্গীয় পরিষদে যখন বলতে যাওয়া হলো তারা সেটা অ্যাকসেপ্ট করেনি। তো কালী মন্দির করে তারা আরেকটা অ্যাসোসিয়েশন বানিয়ে ফেলল, সেটার নাম হলো অনুশক্তিনগর কালীবাড়ি অ্যাসোসিয়েশন। এবং তারা এই যে দুর্গাপূজা শেষ হলে তো তারা আবার বেরোতো কালী পূজা চালাতে হয়তো। এই দুটো অ্যাসোসিয়েশনের মধ্যে কোনো মিল ছিল না, তো লোকও আলাদা ছিল। যাই হোক, সেই যে পূজা, যেটা কালী পূজা শুরু করতে হবে, একটা মন্দির স্থাপন করতে হবে, তো সেটা কোথায় করা হবে? সেটা হচ্ছে এখনকার যে এমপিসি বিল্ডিং, ওখানে একটা পাহাড় ছিল, নাবাপিয়া উদ্যাভবন। ওই পাহাড়ের উপরে ওখানে একটা কার্তিক মন্দির ছিল সাউথ ইন্ডিয়ানের। সেই কার্তিক মন্দিরের পিছন দিকটাতে একটা জায়গা দেওয়া দিয়েছিল, ওই ট্রম্বেতে থাকে ওই এক মাইটারাসি ভদ্রলোক। তো সেইখানে কালী মন্দির প্রতিষ্ঠা হয় 1984-এ। এবং আমাদের সেই চক্রবর্তীরা সেই অন্ধকারে হারিকেন নিয়ে ওইখানে পূজা টুজা করতেন, অনেক স্যাক্রিফাইস, অনেক ত্যাগ, অনেক কিছু আছে ওনার। তো এইভাবে চলছিল 1984-এর পর থেকে। মন্দিরটা প্রতিষ্ঠা হয়ে গেল। এইবার ওইখানে চারিদিকে জঙ্গল, সাপ খোপ। তো কী করা যায়, এইদিকে ডিপার্টমেন্ট থেকে, ডিই থেকে অর্ডার এলো যে এইসব পুরো ল্যান্ড ডেভেলপ করে পুরো মন্দির ফন্দির সব নিয়ে দাও, এখানে কিছু রাখবে না। তো সেটা কার উপরে এলো? ঠাকুরদাস ঘোষ বলে একজন আছেন, উনি এখানেই থাকেন এখন। তো উনি BCC-এর ইনচার্জ ছিলেন, তার হাতে বুলডোজার দেওয়া হলো এখানে চালাও। তো উনি কী করলেন, সেই মন্দিরের চারিদিকে বুলডোজার চালিয়ে পুরো একবারে প্লেন বানিয়ে দিলেন, মন্দির সুন্দর হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, সেই খবর গেল ডিইতে, ওনাকে মেমো দেওয়া হলো, ওটা প্রমোশন বন্ধ করা হলো। এইসব অনেক কিছু স্যাক্রিফাইস, এগুলো কোনো জিনিস স্যাক্রিফাইস ছাড়া হয় না। আমরা আজকে এইখানে যে সামাজিক কাজকর্ম করার জন্য আছি, তাতেও আমাদের পরিবারের কিছু স্যাক্রিফাইস করতেই হবে। সব কিছু, অনেকে আছে পরিবারকে স্যাক্রিফাইস করবো না, তারা আসেও না, তাদের ব্যাপার আলাদা। এনিও, তো ওনার কথা আমি স্পেশালি মেনশন করলাম, ঠাকুরদাস ঘোষ, টিডি ঘোষ। এবং তারপরে এই যে বিপি রায়, ওনারা যে ছিলেন যে একদম যে করে হোক এটা করতেই হবে। তো উনি রাত্রি করে সে টর্চ নিয়ে ওইখানে মন্দির দেখতেন, কেউ ভেঙে দিল কিনা।
যাই হোক এইভাবে চলছিল দুই দল। 84 থেকে 90 ধীরে ধীরে দুটো সংস্থার মধ্যে ঝগড়া অমুক তমুক এসব অনেক বাড়তে থাকলো। তারপরে একটা ফর্মুলা এক দল এলো দুজনের মধ্যে মিল করা গেল। সেটা হলো যে 1991-এ অ্যামালগামেশন হলো দুটো সংস্থা। সেইটাতে তখন এটাই বলা হলো যে দেওনার বঙ্গীয় পরিষদ এখন থেকে আসল মন্দির তৈরির দায়িত্ব নেবে, সেইটা কনভিন্স করানো হলো। এবং কালীবাড়ি বললো তাহলে আমরা আমাদের অ্যাসোসিয়েশন লিঙ্ক করে দেবো, একসঙ্গে হবে, সব একত্রিত হয়। এটাই হলো ইউনিটি। এটাই আমি সবাইকে বলতে চাই, সবাই ইউনাইটেড ভাবে একত্রিতভাবে থাকলে তবেই এত বড় একটা মহান কাজ হয়। এরপরে সেই 91-এ অ্যামালগামেশন হলো, সব কিছু হলো। কালী মন্দির তৈরির জন্য দুর্গাপূজার থেকে টাকা পয়সা রাখা হতো, অনেক কিছু হতো। সেই হতে হতে 10 বছর পরে এই 94-এ এই মন্দির তৈরি হলো। এখানে এটা হচ্ছে 94-এ, 10 বছর লেগেছে এইসব টাকা পয়সা জমা করে করতে। আচ্ছা, 91-এ তো অ্যামালগামেশন হলো, সেই সব চ্যারিটি কমিশনকে জানানো হলো। কিন্তু যে কনস্টিটিউশন 1978-এর ছিল না, তার মধ্যে কোনো কালী মন্দিরের কোনো উল্লেখ নেই, কিছু নেই। তার মানে এই কালী মন্দিরের কোনো লিগাল এন্টিটি নেই দেওনার বঙ্গীয় পরিষদের কাছে। সেইটার জন্য তখন থেকে অনেকে বলা শুরু করলো সংবিধান সংশোধন, মানে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করা উচিত। যতক্ষণ এটা লিগালি আসছে দেওনার বঙ্গীয় পরিষদের কাছে, ততক্ষণ তার কোনো ভ্যালু নেই। যে কোনো জায়গায় চ্যালেঞ্জ করলে কিছু না। 19 কালীবাড়ি অ্যাসোসিয়েশন ডিজলভ করে দেওয়া হয়েছে। তো সেইটা নিয়ে 15 বছর কেটে গেল। সব এই কমিটি আসে, সেই কমিটি আসে, কেউ আর করে না। যখন 2005-এ আমি আর প্রবীরদা তখন কমিটিতে আছি, প্রবীরদা প্রেসিডেন্ট, আমি জেনারেল সেক্রেটারি। তো আমরা এবার সংকল্প নিলাম যে করে হোক এই লিগাল পার্টটা করবো। সেই 2005-06 1 বছর 1.5 বছরের চেষ্টায় সেই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হলো। 3খানা জেনারেল বডি করতে হয় একটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট। যে কোনো একটা লাইন পাল্টাতে হলো 3খানা জেনারেল বডি দরকার। আর চ্যারিটি কমিশনের অফিসের দৌড়ঝাঁপ এসব তো আছেই। তো যাই হোক, ওই সব করে টোরে নতুন কনস্টিটিউশন হলো। আজকে কালীবাড়ির লিগাল এন্টিটি আছে, সেটা হচ্ছে দেওনার বঙ্গীয় পরিষদের কাছে, এবং এটা সবাই সর্বজনবিদিত। সেই জিনিসটা 2006-এ কমপ্লিট হলো। তারপর থেকে আবার সুন্দরভাবে আমাদের বঙ্গীয় পরিষদ চলতে আরম্ভ করলো। সব কিছু চলছে, এই করছে। এইবার ধীরে 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 আবার নানা রকম উপদ্রব আসে। তো এটা গেল চ্যারিটি কমিশনের ব্যাপার। এরপরে হলো চ্যারিটি কমিশন ট্যাক্সের ব্যাপার। যাই হোক, সেই ট্যাক্সটা আবার কি সুপ্রিম কোর্টের অর্ডারে সবার জন্য ওটা মুকুব হয়ে গেছে। কবে হবে কি হবে সেসব দরকার নেই, চিন্তার দরকার নেই। কিন্তু অন্য ট্যাক্স এসে মাথায় চেপে বসবে, সেটা হলো ইনকাম ট্যাক্স। কারণ এখন যত দিন যাচ্ছে সবার প্যান নাম্বার হতে হবে, ইনকাম ট্যাক্স হবে। সেই ইনকাম ট্যাক্সের ঝামেলাতে বঙ্গীয় পরিষদ জড়িয়ে পড়লো। এইটা ধীরে ধীরে বাড়তে 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 এই 2018-19-এ এরকম নোটিশ আসছে, সেই সব যাই হোক কিছু কারণে এসছে, সেইগুলো আমি খুব শর্টে বলছি। তো সেটা কিছু ওভারলুক হয়ে গেছে। তারপরে এই 2019 থেকে আমাদের দেওনার বঙ্গীয় পরিষদের তখনকার ট্রেজারার, সে এবং আমরা কিছু কমিটি তৈরি হলো, সেটা মিলে এটাকে সলভ করার চেষ্টা করলো। যাই হোক, মায়ের কৃপায় যখনই একজন আমাদের তাপসদা ছিলেন, উনি বলে গেছেন যখনই কোনো মন্দিরে কোনো প্রবলেম আসবে, এই মায়ের কৃপাতে সব ঠিক হয়ে যাবে, আপনাদেরই ঠিক হয়ে যাবে। তো সেটাই আমি দেখছি। সেই ইনকাম ট্যাক্সের যে জট ঝামেলা, সেটা মোটামুটি সব ঠিক হয়ে এসছে। তার জন্য সুমন মুখার্জি অনেক খাটনি করেছে, নতুন অডিটার আনা হয়েছে। তো এক একজনের এরকম একটা কিছু কিছু কন্ট্রিবিউশন থাকে, যেটা এরকম 5-10 বছর ছাড়া ছাড়া এসে কিছু বড় রকম করলেই হলো। যেমন ওই সুকবল মজুমদার আর উনি এরা অ্যামালগামেশন করেছিল। এই বিপি রায়, টিভি ঘোষ এরা 1984-এ মন্দির প্রতিষ্ঠা করেছিল। এরকম এক একটা ডক্টর A.K. গাঙ্গুলি দেওনার বঙ্গীয় পরিষদ 1 নম্বর সার্ভিসবাগে তৈরি করেছিল। তো এরকম কতগুলো নাম আছে না, এরা সমস্ত মানে সত্যি করে উল্লেখ করার হবে। সেটা আমি আর নিজের নাম কেন বলতে যাবো, সেটা বলবো না। তো এখন আমি খুব শর্টে সব কিছু বললাম। তো এখন হচ্ছে গিয়ে আমার নতুন প্রজন্মের কাছে অনুরোধ, এই যে সুন্দর মন্দির তৈরি হয়েছে, মায়ের আশীর্বাদে সব চলছে, মায়ের বহু আশীর্বাদ সবার উপরেই আছে। তাতে নতুন প্রজন্ম যেন এই মন্দিরকে রক্ষা করে এবং খুব ভালোভাবে চালায়, সেটাই আমার সবচেয়ে অনুরোধ, সবার কাছে অনুরোধ।
তোমরা যেন এটা করো। যেমন ভারতবর্ষের স্বাধীনতার যেমন ইতিহাস আছে, তেমনি এই দেওনার বঙ্গী পরিষদেরও ইতিহাস আছে। এই ইতিহাসটা জানলে তবেই লোক উদ্বুদ্ধ হয়ে কাজে আসবে। ও বলবে কি দরকার ওখানে, কে মন্দিরে যায়, আমি যাই না ওখানে যাই, কি দরকার, এরকম আছে অনেকে। তো সেরকম ব্যাপার ওরকম তো থাকবেই, সমাজে সবসময় এরকম থাকে। ওটার জন্য অন্য যারা উৎসাহ নিয়ে এগিয়ে আসছে তারা যেন নিরুৎসাহ না হয়, সেটাই হচ্ছে আমার বড় কথা। যে এরকম অনেক রকম বাধা আসবে, অনেক রকম আসবে, সেই বাধা ডিঙিয়ে কাজ করতে হবে কিছু, সেটাই হচ্ছে জিনিস। মন্দিরকে রক্ষা করবো আমরা, যা করার আগের যুগে সমস্ত ইতিহাস যেগুলো বললাম সেখান থেকে বোঝাই যাচ্ছে তারা অনেক কিছু করে গেছেন, যার জন্য এত সুন্দর একটা চাতাল, আমরা এত সুন্দর একটা প্রোগ্রাম এত বড় করতে পারছি। সেই আর্কিটেক্ট চৌধুরীদা, হ্যাঁ এক আর্কিটেক্ট ছিলেন, সে এখন টিকে চৌধুরী, উনি এই মন্দিরে ড্রয়িং করেছিলেন। আমাদের তপন বাসু এইসব ডিজাইন, এই গর্ভগৃহের ডিজাইন, এই পদ্ম, এটা দক্ষিণেশ্বর মন্দিরে খানিকটা ই করা হয়েছে। তো অনেকের অনেক কন্ট্রিবিউশন, সেই সব বলতে গেলে তো বিরাট ব্যাপার, আমি ওইসব বলতে চাই না। এই যে মায়ের মূর্তি, এটা আশা নিয়ে বিরাট গল্প আছে। মানব দাস যে এপিসে ছিলেন, তিনি কিভাবে নিজে অফিসের জিপ নিয়ে ভোর বন্দর থেকে দাঁড়া বন্দর যেখানে সব থাকে, ওইখান থেকে পাথরে বসিয়ে ওই মূর্তি এখানে নিয়ে এসে প্রতিষ্ঠা করেছে। খুব তাড়াতাড়ি করতে হয়েছে, সময় যাচ্ছে পরের দিন 24শে মার্চ। তো সেই জন্য হাতের এখানে একটা পাথর দিয়ে ই করা আছে, যেটা অন্য কোনো কালী মন্দিরে কালী ঠাকুরের নেই। সেটা কেন এটা আনা হয়েছিল, সাপোর্ট রাখার জন্য, হাতের সাপোর্ট যাতে ভেঙে টেঙে না যায়। তো এইটা যে বানিয়েছেন উড়িষ্যা থেকে এসছে মায়ের মূর্তি, তো সেইটা উনি বলে দিয়েছিলেন ওখানে গিয়ে আপনারা এই পাথরটা কেটে নেবেন। তো কিন্তু হুড়োহুড়িতে কাটা হয়নি, সে এখনো রয়েছে। ওই জন্য মালা করাতে একটু অসুবিধা হয়, সেগুলো ভেতরে পিছন দিকে কি লাগিয়ে ওগুলো করা হয়। তো যাই হোক, এখন ওইটা করতে হলে প্রথমে মূর্তি বিসর্জন দিতে হবে, তারপরে আবার প্রতিষ্ঠা করতে হবে। সেই সবের মধ্যে কেউ আর নেই। তো যেমন চলছে চলুক, সেটাকে ভালো করে রক্ষা করা হোক। যাই হোক, কোনো যে অসুবিধাই হোক না কেন, সেটা এই যে এরকম এখান থেকে পাথর লাগানো, এটা অনেকে লক্ষ্য করে, কেউ জানে না, দেখাও যায় না। তো এইটা খুব রেয়ার জিনিস আমি বললাম, যেটা কেউ দেখেনি, হয়তো বেশিরভাগ লোকই দেখেনি। তো সেই হচ্ছে কি তার ইতিহাস হলো এইটা, যে ওটা হাতের প্রোটেকশনের জন্য, ট্রান্সপোর্টের জন্য এসব করা হয়েছে। সেই মানবতার বিরাট অবদান আছে এই মন্দিরের জন্য। আচ্ছা, সেই মানবতার কাছে এইসব অনেক কাগজপত্র সমস্ত ছিল দেওনার বঙ্গ পরিষদের। তো উনি মারা গেলেন হঠাৎ করে, কি হবে, ওই ভুজে হলো, ভূমিকম্প হলো। তো উনি এখান থেকে এনপিসিআই এর সমস্ত রিলিফ ট্রাক এইভাবে করছিলেন, ঝান্ডা দেখিয়ে গ্রিন সিগন্যাল দিয়ে ছাড়ছিলেন, রিলিফ নিয়ে যাচ্ছে। এবার কি হলো, ওই ঝান্ডা উঠিয়ে দেখাচ্ছে, এই অবস্থা হার্ট অ্যাটাক, বাস ওখানে পড়ে গেল, হসপিটালে নিয়ে গিয়ে ওখানে একটা লোক আছে। তো এইভাবে হঠাৎ করে ওনার মৃত্যু হয়েছে। যাই হোক, মার কাছে তার খুব নিয়ে গেছেন তার ছেলেকে। তো যাই হোক, তো ওনার মৃত্যুর পরে ওনার বাড়িতে এই সমস্ত বহু নথিপত্র সব ছিল, যেগুলো বৌদি ফেলে টেলে দিয়েছেন, কোনো রকম করা হয়নি। তো যাই হোক, কিছু ফেলে দেওয়ার মধ্যে তার কিছু জোগাড় করে ওখানে কালীবাড়ির এখানে রাখা হয়েছিল, যেগুলো বর্তমানে ওই কাগজগুলো খুব কাজে লাগছে। এই এখন অডিট করার জন্য এই কালীবাড়ির মন্দিরের কোথায় কোটেশন থেকে শুরু করে ওয়ার্ক অর্ডার সব কিছু পাওয়া গেছে, ড্রয়িং পাওয়া গেছে। তো সেইগুলো ওই কাগজগুলো যেগুলো ফেলে এখানে লাইব্রেরিতে জঙ্গলের মধ্যে পড়েছিল, সেখান থেকে বার করে করে আমি ওই আলমারিতে ওই ইয়ের মধ্যে রেখে দিয়েছিলাম। তো যাতে এখন হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে রেকর্ড কিপিং। এই যে রেকর্ড রাখা, এটা সব জিনিস কেউ করে না, ফেলে দেয়, সে ফেলে দেয়, ওই দিয়ে চলে না। সেই জন্য একটা পার্মানেন্ট জায়গা এখানে থাকা দরকার, যেখানে রেকর্ড থাকবে। এমন একটা জিনিস, আমি ঐতিহাসিক জিনিস বলছি, এই যে কাশ্মীর ভারতে এসছে, হ্যাঁ, অ্যাক্সেশন যেটা হলো, সেই যে সাইন করেছিল মহারাজা হরি সিং, হ্যাঁ, সে হারিয়ে গেছে, ভারত সরকারের কাছে না, কে কোথায় ভুল করে দিয়েছে। এত বড় একটা ডকুমেন্ট, কিন্তু ওই ছবি টবি আছে, ঐতিহাসিক ডকুমেন্ট, সেরকম যেন না হয়। এখানে ভারত সরকারের থেকেও হারায়, আমাদের দেওনার বঙ্গ পরিষদ থেকেও হারিয়েছে, এরপর থেকে যেন না হয়, সেটাই আমি বলতে চাই। এইগুলো যেন সবাই রক্ষা করে, ওই ট্রাকটাকে এবং ট্রাকের ভিতরে যে কনস্টিটিউশন আছে সব কিছু, এবং তার মধ্যে অডিট রিপোর্ট, হেলথ, সব কিছু, অনেক কিছু আছে, ওটাই রক্ষা করা খুব দরকার।
কেউ কোনো নিজের বাড়িতে গিয়ে না রাখে, কেন বাড়িতে গিয়ে রাখলে কি হবে, আবার ওই জিনিস ওরকম যে ইতিহাসে যা ঘটেছে সেটা ঘটবে। তো এই হচ্ছে গিয়ে আমার বক্তব্য নতুন প্রজন্মের কাছে, সবাই যেন ভালো করে থাকে, সবাই মায়ের আশীর্বাদ যেন পায়, সেটাই হচ্ছে বড় কথা। মা যে করে হোক সবাইকে রক্ষা করে, এই কথা বহু লোক আমাকে বলে গেছেন, আমি নিজেও এই জিনিস অনুভব করেছি। অনেক বিপদ আপদের থেকে আমি রক্ষা পেয়েছি মায়ের কাছে এসে যখন প্রার্থনা করতাম। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম, একটু বড় হয়ে গেল, কিন্তু আশা করি সবাই মনে রাখবে এবং সেইভাবে চালাবে। আরেকটা জিনিস এই যে অডিট রিপোর্ট এই যে অডিট যেগুলো আছে না, এইসব বড় বড় সংখ্যাটা, এগুলো কোনো বাইরে ডিসপ্লে করো না, তাতে অন্যরা জ্বলা মানে হচ্ছে কি হিংসা হয়। এই হিংসা কোনোভাবেই যেন ক্রিয়েট না হয় যে অন্য কমিউনিটি হিংসা এরা করতে এতই করবে, ওই জন্য নিজেদের মধ্যে সার্কুলেশনে রাখো, কিন্তু বাইরে কোনোদিন ডিসপ্লে করো না। এই হচ্ছে কি আমার অনুরোধ, এইটা সবাইকে বলে যাই। আরেকটা জিনিস হচ্ছে এই কালী মন্দির অডিটার বারবার বলে এই অকুপেশন সার্টিফিকেট, ওসি কমপ্লিশন সার্টিফিকেট, হেলথ এসব নিয়ে আসবে, কোনোদিন এইটা আনার চেষ্টা করো না। কারণ হচ্ছে গিয়ে আমাদের যতটা জমি দিয়েছিল তার থেকে আমরা জবরদখল করে অনেক বড় করে সব নিয়ে নিয়েছি। ওইসব মাপযোগ করতে গেলে আমরা ফেসে যাবো, ওই মন্দির হয়তো পিছন দিকে পরে ওইসব জায়গাগুলো সব ইয়ে হয়ে যাবে। সেই জন্য এটা প্রজেক্ট হিসাবে মানে চলছে ইনডেফিনিট পিরিয়ড কালী মন্দির চলছে, অডিট রিপোর্ট হচ্ছে, এইভাবে যেন দেখানো হয়। এটা খুব জরুরি কথা বলে গেল। হ্যাঁ, এইভাবে কেউ যেন ওটাকে এই বিএমসি থেকে, ওরা বিসিসি হয়ে গেলে বলবে কি বিএমসি থেকে অকুপেন্সি সার্টিফিকেট নিয়ে আসবে, ওই সব করতে গেলে সব মাপযোগ হবে, তখনকার বিষয় যে অর্ডার আছে সেই সব দেখলে পরে এমনি যাবে সব ভেস্তে, ওইসব করারই দরকার নেই, যেমন চলছে চলুন, সেই হচ্ছে কথা। ঠিক আছে, আজকে আমার তো শেষ করলাম, ধন্যবাদ। প্রথমে আমি দেওয়ানা বন্ধুদের সভাপতি, সেক্রেটারি আর সমস্ত কর্মীদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আর রবীন্দ্রনাথকে আমাদেরকে এখানে আমন্ত্রিত করার জন্য। এই নিয়ে দেওয়ানা বঙ্গ পরিষদের ইতিহাস তো সঞ্জীবনদে বলে গেলেন, আমি আর বিস্তারিতর মধ্যে যাব না। তবে এইটুকু বলবো যে আমাদের উত্তরসূরিরা অত্যন্ত পরিশ্রম করে আজকে বঙ্গবন্ধু এই জায়গায় দাঁড় করি। তো আশা করবো ভবিষ্যৎ প্রজন্ম যেন এটাকে বজায় রাখে, এইটুকু আমার বলবো, আমাদের তরফ থেকে এইটুকু বিচার। ধন্যবাদ। আমি প্রশান্ত দত্ত, আমি বিআরসিতে চাকরিতে জয়েন করি 1976 সনে এবং প্রথম থেকেই আমি অনুশক্তিনগরে থাকি। আমার পুরো কর্মজীবন অনুশক্তিনগরেই কাটে এবং 2017 সনে আমি বিআরসির থেকে অবসর নেওয়ার পরে আমি আমার নিজের বাড়িতে শিফট করি। অনুশক্তিনগরের দুর্গাপূজা 1975 সনে শুরু হয়। আমি অনুশক্তিনগরের দুর্গাপূজা, কালী পূজা এবং বাঙালিদের বিভিন্ন অনুষ্ঠানের সাথে আমি সক্রিয়ভাবে যুক্ত ছিলাম। আমি দেওনার বঙ্গীয় পরিষদের কার্যনির্বাহ কমিটির সদস্য হিসেবে বিভিন্ন পদে কাজ করি। আমার থেকে বড়দের স্নেহ, ভালোবাসা এবং তাদের আন্তরিকতা আমায় মুগ্ধ করে। আমি পরিষদের বিভিন্ন পদে কাজ করে অনেকগুলো কাজ করার সুযোগ পাই। বিশেষ করে কালীবাড়ির রিনোভেশন, লাল পাথর বসানো এবং টেরাকোটার কাজ তপনদার নেতৃত্বে কমপ্লিট করার সৌভাগ্য পাই। আমি বর্তমানে কলকাতায় আছি। আপনাদের স্বর্ণ জয়ন্তী উৎসবে উপস্থিত না থাকতে পেরে আমার খুবই কষ্ট হচ্ছে, খুবই মন খারাপ লাগছে। তাও আপনাদের স্বর্ণ জয়ন্তী উৎসব সফল হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আমার শুভেচ্ছা, ভালোবাসা সবাইকে জানাই। সবাই আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আজকে মাননীয় উপস্থিত দেওনার বঙ্গীয় পরিষদের
সমস্ত প্রাক্তন সভাপতি ও সম্পাদক মণ্ডলী পরিষদের সমস্ত কর্মী ও উপস্থিত শ্রোতা বন্ধুরা, সবাইকে আমার বঙ্গীয় পরিষদের 50 বছর দুর্গাপুজো উৎসব উপলক্ষে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দুর্গাপুজো সবার আনন্দে কাটুক এই কামনা করি। আজকের এই অভ্যর্থনা আমার মন ভরিয়ে দিয়েছে। পরিষদের কর্মকর্তাদের আমার ধন্যবাদ। 1983 থেকে আমি পরিষদের সঙ্গে জড়িত ছিলাম। তখনও কালীবাড়ি পাকা হয়নি। তারপর সিবিডি, ভাসি সব ঘুরে আবার ব্যাক টু প্যাভিলিয়ন। তারপর 2000 থেকে পরিষদের সঙ্গে জড়িত। প্রথম পুজোর সুভেনিয়ারের কালেকশন দায়িত্ব আমার ছিল। তখন পরিষদের পুজোতে আয় বুঝে ব্যয় হতো, কম আয় তো কম ব্যয়। আমরাই প্রথম ব্যয় বুঝে আয়ের প্রত্যাশা করেছিলাম। সেবার সুভেনিয়ারের কালেকশন 9 লাখে পৌঁছেছিল, যেটা আগে ছিল 3 থেকে 4 লাখ। তারপর যখন আমি জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব নিলাম, তখন থেকে কালেকশন বাড়াবার দিকে নজর ছিল। অনেক নামী শিল্পীরা এসে দুর্গাপুজোয় পারফর্ম করে গেছে। এবার আসি কালীবাড়ির কিছু কথা। আমাবস্যা পুজোর দিন যারা পুজো স্পন্সর করত, সব কিছু তাদেরই করতে হতো। কিছু কমিটির লোক তাদের হেল্প করত, কিন্তু নানা রকম কমপ্লেন আসতো। এরপর আমরা পুজো দায়িত্ব কালীবাড়ি কমিটিকে দিয়ে দিয়েছিলাম। তাতে যারা স্পন্সর করত তাদেরও অনেক সুবিধা হতো। যেহেতু কালীবাড়ি মন্দির সবার এবং আমাবস্যা পুজো আয়োজন করতে সবার জন্যই আমরা সেখানে ব্যবস্থা রাখতাম এবং সবাই সেখানে নিমন্ত্রিত। আর সব দায়িত্ব ছিল কালীবাড়ির কমিটি। এতে অনেক সমস্যা দূর হয়েছিল। এইবার কালীবাড়ির কমিটির কাছে আমার একটা অনুরোধ আছে, যদি সম্ভব হয় তাহলে সেটা যেন করা হয়। মায়ের নিত্য পূজার দুপুরবেলার অন্নভোগ শুরু করা হলে তাহলে কালী মন্দিরে পরিপূর্ণতা পাবে। সবাইকে আবার দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন। জয় মা দুর্গা। নমস্কার। বৌদি, আপনি বলুন। অনুশক্তিনগরের এই পুজো, দুর্গা পুজো, মানে আমি অনুশক্তিনগরে এসেছি 1999-এ। তো আমার অনুশক্তিনগর কেটেছে 23 বছর কেটেছে। কিন্তু এই অনুশক্তিনগর থেকে এখন যে বেরিয়ে এসেছি আমরা, এত মানে নিজের যার গন্তব্যস্থানে এসে আমরা পুজো আমরা খুবভাবে মিস করি। অনুশক্তিনগর মনে হয় এখনও আমার অনুশক্তিনগরে গেলে মনে হয় আমার নিজের বাপের বাড়িতে এসেছি। মানে যেখানেই আমি থাকি ওখানকার পুজো, আমি ওখানে অনেক পার্টিসিপেশন করেছি। কালীবাড়ি, দুর্গা পুজো সব খুব মিস করি আর কি। যেখানেই থাকি সবসময় অনুশক্তিনগরই আমাকে খুব টানে। তো অনুশক্তিনগরের পুজো আমরা যত বছর মানে যেখানেই থাকি না কেন, আশা করি সব বছর প্রতি বছরই ওখানে আমরা উপস্থিত থাকার চেষ্টা করব। নমস্কার, আমি চাকরির ক্ষেত্রে বোম্বে এসেছি 1979-তে। তখন থেকেই মোটামুটি অনুশক্তিনগরে আসা যাওয়া, যদিও আমি 80-র দশকের শেষের দিকে অনুশক্তিনগরে শিফট করি। কিন্তু আসা যাওয়া এবং আমার সাংস্কৃতিক ব্যাপারে ইন্টারেস্ট ছিল বলে প্রথম থেকে আমি অনুশক্তিনগরে যে দুর্গাপুজো তখন কমিউনিটি সেন্টারে হতো, সেখানে উপস্থিত থাকতাম। আমার প্রথম অভিজ্ঞতা মনে হচ্ছে, যতটা আমার মনে আছে, 1979-ই দুর্গাপূজায় একটা নাটক হচ্ছিল। সেই নাটকের ডাইরেক্টর ছিলেন বিপুল শাহ। আমাকে কেউ জানে না, চেনে না, তো আমি ন্যাচারালি স্টেজের পাশে দাঁড়িয়েছিলাম। বললাম আমাকে কিছু কাজ দিন। তো বললে তোমার তো নাটকে কোনো রোল নেই, ঠিক আছে তুমি এটা একটু সামান্য হেল্প করো। করে টোরে সেই নাটকটা দারুণ হয়েছিল। পরবর্তী জেনারেশনকে বলি, তোমাদের যে উদ্যোগ, তোমাদের যে চেষ্টা, তাকে আমরা সবসময় আশীষ জানাই। আশীর্বাদ তো ভগবান করেন, আমরা আশীর্বাদ করার কেউ নই, কিন্তু আমাদের সম্পূর্ণ শুভেচ্ছা, নিরন্তর শুভেচ্ছা তোমাদের জন্য। তোমরা যেভাবে
দেবনাথ বঙ্গীয় পরিষদে যে 50 বছরের দুর্গাপুজো, সেই দুর্গাপুজোটা 50 বছর যদি যে ট্র্যাডিশন চলে আসছে সেটাকে এত সুন্দরভাবে গুছিয়ে তোমরা নানাভাবে এগিয়ে যাচ্ছ, সত্যি আমি অনেক প্রশংসা করি, গুডনেস করি। হ্যাঁ, আমি প্রশংসার কথা যদি বলতে থাকি সেটা শেষ হবে না। তোমাদের জন্য অনেক 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 শুভেচ্ছা, শুধু আমার তরফ থেকে নয়, আমার সমসাময়িক বা আমার সিনিয়র, আমি তাদের সকলের হয়ে আমি তোমাদের শুভেচ্ছা জানাই। আরও উন্নতির দিকে এগিয়ে যাবে এবং একটা দেবনাথ বঙ্গীয় পরিষদের যে নাম, সেই নামটা তো অক্ষুণ্ণ থাকবেই, শুধু তাই না, আরও এগিয়ে যাবে। বহু বছর 50 বছর হয়ে গেল, ইটস এ লং টাইম। যাই হোক, আমরা প্রথম অনুশক্তিনগরে যখন এলাম মেবি 1971 এরম হবে। আমরা চেম্বুরে থাকতাম আগে। চেম্বুরে আমরা পুজো দেখতাম, দুটো জায়গায় হতো, সিন্ধি সোসাইটি আর একটা বিএড কলেজের মাঠ ছিল, খুবই সাধারণভাবে। তারপরে আমরা যখন এখানে এলাম, তারপরে এখানে যাওয়ার পরে আমরা 1-2 বার আমরা গেছি ওই চেম্বুরে, কিন্তু সেটা অনেকেরই ভালো লাগতো না। এবং যারা বিআরসিতে চাকরি করতো, বিআরসি ক্যাম্পাসে, তো তারা সকলেই চাইতো যে আমরা যদি একটা পুজো এখানে করি। I am probably the one person who has done Abol Tabol twice. হ্যাঁ, so কিন্তু সেকেন্ড টাইম আমি ফাইনালি করতে পারলাম না, কারণ আমার পরীক্ষা নাকি একটা ছিল, তাই জন্য আমি পারিনি। কিন্তু মানে সেই ছোট থেকেই আমাদের একটা, আচ্ছা ওর কাছ থেকে একটু শুনি। আর ওই গান, হ্যাঁ ওইটা শুনো। হ্যাঁ, তো আমাদের কি হতো, জুলাই অগাস্টের পর থেকে না আমাদের একটা স্ট্রেস একটা ডেভেলপ হতো যে এইবার আমাদেরকে কে নেবে। হ্যাঁ, মানে সে ড্রামায় পাবো না গানে পাবো না নাচে পাবো না কিসে পাবো। তো তারপরে তো তখন আর ডিফারেন্ট ডাইরেক্টরস ছিল। তো দেবদত্ত কাকু, মানে আমাদের একটা গ্রুপ ছিল, উই ওয়্যার কল্ড লিটল আর্টিস্টস। তো লিটল আর্টিস্ট বলে একটা গ্রুপ এখনো, মানে আমাদের সেই গ্রুপের অনেকজনই ফেসবুকে আছে, আর আমরা খুবই ক্লোজ ছিলাম এক সময়। আর এই গ্রুপটা আমরা অনেক থিয়েটার করি। তো কখনো ধরো দেবদত্ত কাকু বিজি থাকতো, তো তখন ধরো অজিত দে কাকু, ওরা হি ইউজ টু এভারেস্টে থাকতেন। তো আর সেট অফ পিপল ইউজ টু বি কমন, মানে যেরকম আমি, সিদ্ধার্থ, নন্তু, তারপরে লালটু, এরা সব, মানে আমরা সব মানে ছোট থেকে একসঙ্গে বড়। তাদের মধ্যে ভালো নামগুলো বেশিরভাগ লোকেদের জানা নেই। সুকেশ, অ্যান্ড দ্যাট ইউজ টু বি, মানে তখন তো আমরা তো কোনো বাংলা সিনেমা তো দেখা আমাদের তো অপরচুনিটি থাকতো না। সো আমরা তখন এইভাবেই আমরা সেই উত্তম কুমার আর কি বলে সুচিত্রা সেন, এদের সব সিনেমা আমরা ওইভাবেই তখন দেখেছি। আর আরেকটা জিনিস যেটা আমাদেরকে মানে পুরো ইন্ট্রোডিউস করেছিল টু দ্য বেঙ্গল ফোক ওয়াজ পিওরলি বিকজ অফ যাত্রা। সেই মানে এখনো আমার মনে আছে, সেই জব চার্নক কখনো প্রতিষ্ঠিত হইতে পারলো না, এই ধরনের ডায়লগগুলো, এই জিনিসগুলো মানে আমরা তো আর মানে বম্বেতে থেকে আমরা জীবনে কোনোদিন বুঝতে পারতাম না। সো এই যাত্রা জিনিসটা ওয়াজ ভেরি ভেরি পপুলার। এই যাত্রাটা কি আমাদের লোকেরাই করতো? না, বাইরে থেকে আসতো, কলকাতা থেকে আসতো, সব কলকাতা থেকে আসতো। আর ওই ট্রুপরা মানে শুধু আমাদের এখানেই নয়, বান্দ্রাতেও করতো, চেম্বুরেও করতো, সব জায়গায় এক এক দিন এক এক ইয়েতে করে তারপরে ওরা ফেরত চলে যেত। কিন্তু এই যে এই মানে ইন্ট্রোডাকশন টু বাংলা উদযাপন, the best, celebrate the best possible way. All the best to everyone. Yes. Good morning. Very good morning, sir. मैं आप तो डीबीपी के साथ शुरू से जुड़ा हुआ है, तो इस बार हम लोग 50 साल दुर्गा पूजा का सेलिब्रेट कर रहा है। हाँ सर। तो आप है, सुनील भाई आज तो हमारे बीच नहीं आए। हाँ। तो आपको कैसे लग रहा है अभी ये 50 साल का भी आपने जो पैंडल बना रहा है बाहर, सर और आपका बहुत फीलिंग खुशी हो रहा है। अंदर से दुख है कि भाई इस पर होना मांगता था, क्योंकि भाई ने बहुत अलग ही टाइप का मंडप उस दिन बनाना सोचा था कि 50 साल में ऐसा करूँगा, लेकिन इस बार भाई नहीं है। लेकिन हम पूरी कोशिश कर रहे, जितना अच्छा करे वो कर रहे सर। लेकिन मेरा जो फीलिंग्स है ना वो ऊपर से दिख रहा है। हाँ, बिकॉज जब भी मैं वो पैंडल में जाता हूँ ना, हाँ, उनका मेरे को याद आता है, जो ऊपर से दिख रहा है हम लोग कैसे काम कर रहे हैं। नहीं दादा,
हम दोनों भाई के दिल में है, क्योंकि आप जो आवाज़ देते थे सुनील दादा, तो दिल से आवाज़ आता था, अपना रिलेशन वो है। अच्छा, आप तो जो शुरू से था ना कालीबाड़ी, मैं सर अरवली बिल्डिंग के पीछे अपना वहाँ मंदिर था पहले, जो विक्रम भवन के बाजू में एक मस्जिद था, उसके वहाँ अपना छोटा सा मंदिर था, हम वहाँ से काम शुरू किए सर। तो पहले वहाँ पूजा होता था अपना, उसके बाद हॉल पे आए और फिर अपना अभी जो मंदिर बना है वहाँ मंडाला ग्राउंड, मंडाला का, तभी तो आपका जो इस बार 50 साल हो रहा है और देवनार बंग परिषद के लिए आपका और आपका फैमिली की तरफ से क्या विशेष है हमारे लिए? नहीं दादा, हम बहुत खुश है और इससे अच्छा होना चाहिए और अच्छा होना चाहिए, बस यही दिल में हमारा शुभकामना है। तो और कुछ बोलेंगे देवी भाई? और क्या बोलूँ दादा? तो थैंक यू देवू भाई, मैं आपके पास आया है बिकॉज वो लोग सब बिजी है अभी, तो स्पेशली सुनील भाई के साथ आपको मैं एक स्नैप लेना चाहता था, ये हमारा मेमोरी के लिए। तो आप इससे पहले भी बाद में फ्यूचर में भी ऐसे करके हमको। नहीं दादा, जब तक आँख खुली है तब तक हम सेवा करेंगे, क्योंकि आज कॉलोनी में अगर मेरा नाम है तो माता के वजह से, उन्होंने मुझे बहुत अच्छा आशीर्वाद दिया है। आज इतना स्टाफ मेरा बढ़ गया, उसमें मेरा सबसे अच्छा स्टाफ मेरा सचिन है, जो मेरा पूरा काम संभालता है। हाँ, कभी भाई के बाद उन्होंने कभी मुझे तकलीफ भी दिए नहीं स्टाफ ने, जो भी काम सचिन खुद सामने खड़ा होके संभालते गया, अभी भी कर रहा, बहुत मेहनत कर रहे, पूरा स्टाफ मेरा अच्छा है, उसके वजह से सुनील डिकोडर का नाम अभी तक चल रहा है सर। नहीं, वो तो आपका ऑनेस्टी सिंसियरिटी है। तो मैं देवनार बंग परिषद का तरफ से आपको सबको पूजा में आने के लिए इनवाइट करता हूँ। जरूर दादा, मेरे तरफ से भी सबको आशीर्वाद, क्योंकि वो सब लोगों ने मुझे इतना प्यार दिया है सर, घर के मोहब्बत प्यार दिया है। ये मेरा फैमिली है, देवनार बंग परिषद मेरा फैमिली है, एक बिजनेस के हिसाब से नहीं बोल रहा हूँ मैं, मेरा फैमिली है। जब तक मैं रहूँगा ये काम करता रहूँगा सर। ओके, थैंक यू देवी भाई। ओके दादा, नमस्ते। সে যে আজ হলো কতকাল, তবু যেন মনে হয় এই তো সেদিন সকাল। 1974 সালে একদল প্রবাসী বাঙালি অনুসক্তনগরবাসী গভীর রাতে চেম্বুরের দুর্গাপুজোর অনুষ্ঠান দেখে ফিরছিলেন, সঙ্গে ছিল তাদের ছোট ছোট বাচ্চারা, সন্তান সন্ততিরা। তখন চেম্বুর এরিয়া এবং অনুশক্তিনগর অনেকটা গ্রাম্য পরিবেশ ছিল, গাড়ি ঘোড়া ছিল না। অনেকক্ষণ গাড়ির জন্য অপেক্ষা করার পর গাড়ি না পেয়ে ঘুমে আচ্ছন্ন শিশুদের নিয়ে বাঙালির দল রওনা দিলেন অনুশক্তিনগরের দিকে। আস্তে আস্তে সিদ্ধান্ত নিলেন পরের বার অনুশক্তিনগরে মা করুণাময়ীর আরাধনা বা দুর্গাপুজো শুরু করবেন। সেই শুরু আজ 2024, এবছর দেওনার বঙ্গীয় পরিষদের দুর্গাপুজোর সুবর্ণ জয়ন্তী। আমি 2001-এ অনুশক্তিনগরে আসি, প্রথমে চাঁদাতলা এবং তারপর 2005-এ কমিটিতে যুক্ত হই এবং বিভিন্ন পদে আসীন থেকে গত বছর সভাপতির পদ থেকে অবসর নিয়ে এখন আমি বোর্ড অফ ট্রাস্টির একজন মেম্বার। তো এই 50 বছরের দুর্গাপুজোর স্মৃতি একসঙ্গে ধরার জন্য ভার পড়েছিল আমার উপর। আমার সঙ্গে ছিল অনুপ, কিংসুক, বালাজি, রামপ্রসাদ পাণ্ডে, এদেরকে নিয়ে সকল অগ্রজদের বাড়িতে যাবার চেষ্টা করেছিলাম, অনেকটা পেরেছি। প্রায় 20-25 জন লোকের কাছে আমরা যেতে পেরেছি, বাকিদের কাছে পৌঁছতে পারিনি। সেই জন্য আমরা সবার হয়ে আমি ক্ষমা প্রার্থী। আর এই পুরো ভিডিওটার রেকর্ডিং, এডিটিং এবং অন্যান্য সব কিছু আমরা ইনহাউস করেছি। এডিটিং করেছে ময়ূরেশ, আর বালাজি তারকে সাহায্য করেছে। আর 2015-তে আমি যখন সাধারণ সম্পাদক, তখন দুর্গাপুজো কমিউনিটি সেন্টার থেকে প্রথমবার
মান্ডালার খোলা মাঠে অনুষ্ঠিত হয়। সেই মুক্ত প্রাঙ্গণে ছাদহীন আকাশ, মাঠে নতুন প্যান্ডেল তৈরি করার জন্য যে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র, জল, বিদ্যুৎ এবং অন্যান্য সামগ্রী জোগাড় করার জন্য আমরা একেবারে নবীন ছিলাম, কিন্তু আপনাদের সকলের একাগ্র সহযোগিতায় আমরা সব কিছু সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। আর এই ভিডিওটি করার জন্য আমি সকলের কাছে যারা আমাকে সাহায্য করেছে এবং যারা তাদের অমূল্য সময় দিয়েছে আমি ধন্যবাদার্হ। আর আমার নিরিখে দেওনার বঙ্গীয় পরিষদের ইতিহাস পরে একসময় কখনো লিখব। ধন্যবাদ।